ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে মেডিকেল হোয়াইট অ্যাপ্রন ব্যাচের ক্লাস নিয়ে এসেছি। সো আজকে আমরা বেসিক্যালি ইংলিশ ক্লাস হচ্ছে করব, এবং মোটামুটি ভাবে আমরা ট্রাই করব যে তোমাদের শুধুমাত্র মেডিকেল ইংলিশ না, মোটামুটি ভাবে আমরা ইংলিশ ক্লাসগুলা আজকে হচ্ছে বেসিক বিল্ডিং ক্লাস থাকবে। বেসিক্যালি আজকে যে ক্লাস আমাদের হবে, এই ক্লাসটাকে আমরা কি বলতেছি বলতো? বেসিক বিল্ডিং ক্লাস। ঠিক আছে? সো বেসিক বিল্ডিং ক্লাস মানে কি, একদম বেসিক থেকে আমরা তোমাকে হচ্ছে পড়াবো। তুমি ছোটবেলা থেকে যা কিছু পড়ে আসছো বা পড়ে না আসছো এত কিছু আমরা দেখবো না, একদম এ টু জেড হাতে ধরে ধরে হচ্ছে পড়াই দিব। ঠিক আছে? ঠিক আছে, আশা করি অডিও ভিডিও সবকিছু পারফেক্ট আছে, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের ক্লাসটা মেবি হচ্ছে শুরু করা যায়। এবং প্রথম কথা, যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে মেডিকেল, তাহলে আমরা হচ্ছে অবশ্যই মেডিকেলকে ফোকাস রেখেই হচ্ছে আজকে ক্লাসটা কন্ডাক্ট করব। অ্যাজ ওয়েল এজ তোমার জন্য ভার্সিটির জন্য বা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা হয়ে যায়, এইটা আমরা মেক শিওর করবো। আমাদের ক্লাসগুলো এমন ভাবে ডিজাইন করা থাকবে বা এমন ভাবে আমরা ডিজাইন করতেছি যেটা দিয়ে ভার্সিটি কভার হবে, ইঞ্জিনিয়ারিং ইংলিশ কভার হবে, অ্যাজ ওয়েল এজ মেডিকেল কভার হবে। ঠিক আছে? তো একদম বেসিক বিল্ডিং ক্লাস আজকে আমরা, একদম বেসিক ইংলিশের সব থেকে মোস্ট যে বেসিক তোমাদের থাকা প্রয়োজন সেটা হচ্ছে টেন্স সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, পার্সন সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে একদম সম্মুখ আইডিয়া থাকা লাগবে। এই তিনটা সম্পর্কে তোমার যখন সম্মুখ আইডিয়া থাকবে, এই তিনটাকে ইউজ করে তুমি আরো বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল যে আইটেম গুলো আছে, সেই গ্রামাটিক্যাল আইটেম গুলো সলভ করতে বা কন্ডাক্ট করতে হচ্ছে পারবা। ঠিক আছে? সো আসো আর বেশি কথাবার্তা না বলে আজকে ক্লাসটা বেসিক্যালি হচ্ছে আমরা শুরু করে দেই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি আজকে টেন্স নিয়ে কথাবার্তা বলতে চাই, প্রথমত আমরা দেখবো যে টেন্সের প্রকারভেদ। এবং আমরা প্রত্যেকেই জানি টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার। যদি বর্তমান সময়ের কোনো কথা উল্লেখ থাকে তখন আমরা সেটাকে হচ্ছে প্রেজেন্ট টেন্স বলবো। অতীতের কোনো কিছু উল্লেখ থাকলে সেটাকে আমরা আহ আচ্ছা, পাস্ট হচ্ছে আগে আমরা দাগাইছি, অতীতের কোনো কিছু উল্লেখ থাকলে পাস্ট টেন্স বলবো, বর্তমানেটা হচ্ছে প্রেজেন্ট, এবং ভবিষ্যতের যদি কোনো কিছু থাকে সেটা হবে হচ্ছে ফিউচার। তো এখানে ছোট্ট একটা এক্সাম্পল আছে যে নাও মানে বর্তমানে, বর্তমানে আমরা কই আছি? প্রেজেন্ট। সংখ্যা রেখার মতো যদি আমরা পিছিয়ে যাই বা অতীতে চলে যাই, তাহলে বেসিকলি আমরা কি পাবো? বেসিকলি আমরা হবো পাস্ট। অর্থাৎ বর্তমানে যে মোমেন্ট চলতেছে এ থেকে একটু পিছিয়ে গেলেই ওটা কিন্তু পাস্ট, এবং বর্তমান থেকে একটু যদি আমরা সামনে আগায় যাই এবং যত সামনে আগাবো সবকিছুই হবে হচ্ছে ফিউচার। তাই না? ওকে, এইবার প্রথমত আমাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে যে তোমাদের যে বেসিক তিনটা টেন্সের প্রকারভেদ আছে, যে বর্তমান সময় নির্দেশ করলে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে তোমার পূর্বের বা অতীতের কোনো কাল বা সময় নির্দেশ করলে কি হবে? পাস্ট টেন্স হবে। এন্ড অ্যাজ ওয়েল এজ ভবিষ্যৎ, যদি আমাদের ভবিষ্যতের কোনো সময় বা কাল উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের হবে ফিউচার টেন্স। তো প্রত্যেকটা টেন্সকে আবার চারটা সাব ডিভিশনে হচ্ছে ভাগ করা যায়। প্রত্যেকটা ভাগগুলো আমরা সম্পর্কে জানবো। সো আমাদের প্রেজেন্ট টেন্স হচ্ছে তোমার চার প্রকার: সিম্পল প্রেজেন্ট টেন্স বা যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে বলে থাকি, প্রেজেন্ট। তারপর হচ্ছে কন্টিনিউয়াসটা আগে বলবো, তারপরে পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পারফেক্ট কন্টিনিউয়াস কেন বলি? কারণ এটার মধ্যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুইটারই একটা মিক্সচার বা মিশ্রণ থাকে, দ্যাটস ওয়াই। পাস্ট টেন্সে যদি আমরা যাই, এটাকেও তুমি সিম্পল পাস্ট টেন্স অথবা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে ভাগ করতে পারবা। দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এন্ড দেন হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি আমাদের ফিউচার টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারবো। প্রথমে যেটা আছে, তোমরা এটাকে ফিউচার ইনডিফিনিট বলে থাকো, বাট এগুলাকে নরমালি ফিউচার সিম্পল টেন্সও বলা হয়। তারপর হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট, এবং তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমাদের টেন্সের যে মেইন, আমাদের টেন্সের যে মেইন তিনটা প্রকারভেদ আছে, প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার, প্রত্যেকটাকেই চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সিম্পল অথবা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে কি বলতো? পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের ক্ষেত্রেও চারটা, পাস্টের ক্ষেত্রেও তাকিয়ে দেখো ঠিক সেম চারটা, এবং ফিউচার ক্ষেত্রেও তাকিয়ে দেখো সেম চারটা। এই হচ্ছে বেসিক আমাদের যে 12টা টেন্স আছে, সেই 12টা টেন্স সম্পর্কে একটা ইজি পিজি হচ্ছে ধারণা, একদমই ইজি পিজি হচ্ছে ধারণা। ওকে, এইবার আমরা যদি সামনে আগাই, এই জিনিসগুলোকে একটা সুন্দর করে আমরা ভিজুয়ালাইজ করেছি যে আমার প্রেজেন্ট টেন্সের যে প্রকারভেদ: সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্ট কি বলো? পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এরপর আমরা যে পাস্ট টেন্সে যাই, তাও তোমার চারটা ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সিমিলারলি আমরা যদি, আচ্ছা আগে মেবি হচ্ছে, আচ্ছা প্রেজেন্টের স্লাইডটা কি দুইবার আসছে? ওকে, প্রেজেন্টের স্লাইডটা দুইবার আসছে। তো এইখানে সে যদি আমাদের প্রেজেন্ট না দিয়ে
কথার কথা ভাইয়া, এখানে যদি আমরা ফিউচার দিয়ে দেই, জাস্ট এই যে দেখো একটু আমি ঠিক করে দিচ্ছি। ওকে, আচ্ছা এই কথাটা একটু জাস্ট কি হবে, এই কথাটা জাস্ট হবে হচ্ছে ফিউচার। তো ফিউচারকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারবো, সিম্পল ফিউচার টেন্স বা সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স, তারপরে তোমার কি আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এই হচ্ছে 12টা প্রকারভেদ যেটা আমরা ইতিপূর্বে হচ্ছে বলে আসছি। এবার আমরা একটা স্ট্রাকচার সম্পর্কে জানার ট্রাই করব। দেখো ইংলিশের যে কোনো বাক্যের মেইন স্ট্রাকচার কিরকম জানো? একদম বেসিক স্ট্রাকচার হচ্ছে এস ও প্লাস ভি। এই কথার মানে কি, ইংলিশের একদম সব থেকে বেসিক স্ট্রাকচার হচ্ছে এস ও ভি নাকি এস ভি ও, এটা একটু জানাবা। এইখানে অনেকের কনফিউশন লাগে। একটা হচ্ছে বাংলা গ্রামারের বেসিক, একটা হচ্ছে ইংলিশ গ্রামারের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। সো সাবজেক্ট দেখো, আমি একদম বাচ্চা দুটো এক্সাম্পল নেই, তাহলে ভালো বুঝতে পারবা। যেমন আমি বললাম বাংলাতে যে আমি ভাত খাই, সেটা যদি আমরা ইংলিশ করি এটা কি হয়ে যাবে, আই ইট রাইস। সো ইংলিশটা যদি আগে বুঝাই, এখানে আমাদের আই যেটা আছে এটা বেসিক্যালি অবশ্যই সাবজেক্ট, ইট তো ডেফিনেটলি ভার্ব, এবং রাইস যেটা আছে এটা হচ্ছে অবজেক্ট। ইংলিশের যেই কোনো সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার সেটা এস ভি প্লাস ও, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর হচ্ছে কি অবজেক্ট প্রথমটা। এবং বাংলাতে তুমি যদি যাও, বাংলা একটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখো, সেটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব। প্রমাণ কি, যে আমি বাক্যের কর্তা বা হচ্ছে সাবজেক্ট, খাই একটা কাজ বা ক্রিয়া, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভার্ব, আর ভাত যেটা আছে এটা হচ্ছে অবজেক্ট বা বাক্যের অতিরিক্ত অংশ। তাহলে কি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে বাংলাতে। আর ইংলিশে বেসিক স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে থাকে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে বেসিক স্ট্রাকচারটা আমরা ইংলিশে বুঝলাম, যে ফার্স্ট অফ অল আমার থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে আমার থাকবে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। বাট বেসিক্যালি সাবজেক্ট অবজেক্ট মোটামুটি ভাবে মোস্ট অফ দ্য সেন্টেন্সেই থাকে, এগুলো নিয়ে আমাদের কোনো প্যারা নাই। বাট এই যে মাঝখানে ভার্ব আছে, এই ভার্বের আগে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, ভার্বের পরে তথা ভার্ব এবং অবজেক্টের মাঝখানে কিন্তু অনেক কিছু বসতে পারে। সো আমরা যদি একদম সিম্পল প্রেজেন্ট টেন্সটা দেখি, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে V1। এর আগে অবশ্যই তোমার সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু আছে। তো সাবজেক্ট আর অবজেক্টটা যেহেতু আমাদের মেইন ফোকাস না, এই জন্য এটা আমরা দিচ্ছি না। মোটামুটি একটা বাক্যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1টা দেখতে পাও, তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে যে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই ওয়াচ মুভিজ, তাহলে এই দেখো একটা সাবজেক্ট আছে, মুভিজ হচ্ছে অবজেক্ট, ওয়াচ যেটা আছে, ওয়াচটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বা হচ্ছে V1। এখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপরে আরেকটু কথা বলে দেই, সিম্পল প্রেজেন্ট টেন্স হওয়ার আরো কিছু বৈশিষ্ট্য আছে। যেমন তোমাদের ইউনিভার্সাল ট্রুথ থাকে বা সদা সত্যি কথা থাকে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, মানুষ মরণশীল, মানুষ মাত্রই ভুলটু, এর ইজ হিউম্যান, এই টাইপের যখন সেন্টেন্স থাকবে, এইগুলা কিন্তু তোমার ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে আরো কিছু কথা আমি তোমার বলি, যেমন হিস্টোরিক্যাল কিছু ট্রুথ বা ঐতিহাসিক কিছু সত্য কথা আছে। এরপরে কিছু অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে। তুমি চাইলে আমি তিনটা জিনিস লিখে দিতে পারি। একটা হচ্ছে তোমার ইউনিভার্সাল ফ্যাক্ট, একটা হচ্ছে কি বলতো ইউনিভার্সাল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথও বলা হয়, ইউনিভার্সাল ট্রুথও বলা হয়, এগুলা কোনো ব্যাপারই না। আচ্ছা, এরপরে তোমার যেটা আছে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। ওকে, আচ্ছা, বা হিস্টোরিক্যাল কোন ইনসিডেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলেও প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। এখন বলতে পারো হ্যাবিচুয়াল ফ্যাক্ট জিনিসটা কি? ধরো বর্তমানে প্রতিদিন আমি বিকালবেলা ফুটবল খেলি, প্রতিদিন সকালবেলা উঠে আমি গান গাই। এই যে প্রত্যেকদিন গান গেতে গেতে প্রত্যেকদিন ফুটবল খেলতে খেলতে এই কাজগুলা কি আমার অভ্যাসে পরিণত হচ্ছে না, আমার হ্যাবিটে পরিণত হচ্ছে না? তো এরকম কোন সেন্টেন্স যদি কোন একটা অভ্যাসগত কর্ম বা অভ্যাসে পরিণত হয়েছে, একটা কাজ ডেইলি বেসিসে করার কারণে, রেগুলারলি করার কারণে, তখন সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আমার কথাটা মাথায় রাখি। ওকে, ঠিক আছে। এবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলি, কন্টিনিউয়াস মানে চলমান ঘটনা। সো বর্তমানে চলতেছে এমন যদি কোনো কিছু হয়, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা ক্লাস করতেছো, আমার বন্ধু বসে বসে বর্তমানে ভাত খাচ্ছে, এরকম বর্তমানে যদি চলমান ঘটনা থাকে সেইটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কিভাবে চিনবা? বি ভার্ব থাকবে, যেমন অ্যাম ইজ আর,
তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং তার সাথে আইএনজি থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। যেমন আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে একটা বি ভার্ব, এই যে ওয়াচের সাথে আইএনজি মিলে ওয়াচিং হয়ে গেছে, আর এই মুভিটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই এম ওয়াচিং আ মুভি, বর্তমানে আমি হচ্ছে একটা মুভি দেখতেছি, চলমান একটা বিষয়, চলমান একটা ঘটনা, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে যদি বলি, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, ধরো যে বর্তমানে একটা কাজ আমি কেবলমাত্র শেষ করলাম, এরকম যদি সেন্স মেক করে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। কিভাবে চিনবা? হ্যাজ বা হ্যাভ থাকবে, তার সাথে ভি থ্রি থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, তার সাথে কি থাকবে? ভি থ্রি থাকবে। ওকে, ঠিক আছে। সো এখানে একটু কথা বলে দেই, অনেকেরই হ্যাভ আর হ্যাজ নিয়ে হচ্ছে কনফিউশন আছে, যে হ্যাভ কখন ইউজ করব, হ্যাজ কখন ইউজ করব। তো এটার জন্য কিছু ব্যাপার তুমি দেখো, যেমন আই হ্যাভ, তারপরে হচ্ছে ইউ হ্যাভ, তারপরে হচ্ছে দে হ্যাভ, তারপরে জাস্ট হি হ্যাজ, শি হ্যাজ। হ্যাজ আসলে শুধুমাত্র একটা জায়গাতেই ব্যবহৃত হয়, এই হ্যাজ জিনিসটা শুধুমাত্র একটা জায়গাতেই ব্যবহৃত হয়। তোমার তোমার যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা যদি তোমার থার্ড পারসন, ভালো করে বুঝো নাও, সাবজেক্টটা যদি থার্ড পারসন অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, শুধুমাত্র তাহলেই কি হবে বলো, কথা ভালো করে বুঝো। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই কেবলমাত্র সেখানে হ্যাজ বসবে। তুমি ফার্স্ট পারসন সিঙ্গুলার বলো, ফার্স্ট পারসন প্লুরাল বলো, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সবার সাথে হ্যাভ বসবে। প্রমাণ কি? আই হ্যাভ, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার। তারপরে উই হ্যাভ, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল, তাই না? ওকে, তারপরে ইউ হ্যাভ, এটা দেখো সেকেন্ড পারসন সিঙ্গুলার। তারপর হচ্ছে দে হ্যাভ, যেটা বলছি এটা কিন্তু থার্ড পারসন তোমার কি প্লুরাল, এগুলোর সাথে সব হ্যাভ বসবে। শুধু এইটুকু মনে রাখো যে হ্যাজ কখন বসাবা। হ্যাজ বসাইতে হলে তুমি জাস্ট চেক দিবা তোমার যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টটা তৃতীয় ব্যক্তি বা থার্ড পারসন, তার সাথে সিঙ্গুলার মানে সিঙ্গেল কিনা, একজন একজন ব্যক্তি কিনা, একটা অবজেক্ট কিনা, সিঙ্গেল কিনা, তাইলেই শুধুমাত্র হ্যাজ বসাবা। ওকে, পারফেক্ট। তাহলে আই হ্যাভ ওয়াচড আ মুভি, তো বর্তমানে হচ্ছে আমি একটা মুভি দেখা শেষ করলাম, বর্তমানে একটা কাজ শেষ হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবার যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই, পারফেক্টের একটা ভাব থাকবে, কন্টিনিউয়াস একটা ভাব থাকবে। কেমনে কন্টিনিউয়াস এর ভাব থাকবে? এই যে তোমার ভার্বের শেষে ভি ওয়ান এর সাথে প্রেজেন্ট ফর্মের সাথে একটা আইএনজি থাকতেছে, এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস কে রিপ্রেজেন্ট করে। আর এই যে হ্যাজ বা হ্যাভ, এটা কিন্তু বেসিক্যালি তোমার পারফেক্ট কে হচ্ছে কি করে, পারফেক্ট কে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মেইনলি চিনবো কিভাবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের আইএনজি থাকবে। যেমন আই হ্যাভ বিন ওয়াচিং আ মুভি, তাহলে এই যে হ্যাভ বিন আছে আর ভার্বের সাথে আইএনজি আছে, হ্যাভ বিন ওয়াচিং। হ্যাভ দেখে চিনবো পারফেক্টের সেন্স, ওয়াচিং দেখে চিনবো হচ্ছে কন্টিনিউয়াস এর সেন্স। এবং বর্তমানেই যেহেতু আমি একটা চলমান অবস্থায় মুভি দেখতেছি, দ্যাটস ওয়াই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে বর্তমানে কোন একটা মুভি চলমান অবস্থায় আছে, বা এটা হচ্ছে পূর্বে শুরু হয়েছিল কিন্তু এটার ফলটা এখনো বর্তমান আছে। যেমন আই হ্যাভ বিন ওয়াচিং এ মুভি, মুভিটা মোটামুটি ভাবে কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, বাট এইটা বর্তমানেও কারেন্ট রানিং আছে। একটা কাজ পূর্বে শুরু হয়েছিল বাট বর্তমানেও রানিং আছে, এমন সেন্স যদি মেক করে, ওইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এবার যদি আমরা সিম্পল পাস্ট টেন্সে যাই, সিম্পলি ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম বা ভি টু হবে। যেমন ওয়াচ থেকে ওয়াচড হয়ে গেছে, আই ওয়াচড আ মুভি, একটা মুভি আমি দেখেছিলাম। অর্থাৎ একদম পূর্বের বা অতীতকালে নর্মাল একটা কথাবার্তা যদি থাকে, তাহলে সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হিসেবে আইডেন্টিফাই করব। ওকে, এবার যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলতে চাই, পূর্বের বা অতীতের একটা চলমান ঘটনা, দ্যাট উইল বি পাস্ট কন্টিনিউয়াস। কেমনে চিনবো? বি ভার্বের হচ্ছে অ্যামিজার না থেকে ওয়াজ ওয়ার থাকবে, আর ভার্বে যে বেসিক ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম, তার সাথে একটা আইএনজি যেহেতু কন্টিনিউয়াস। যেমন আই ওয়াজ ওয়াচিং আ মুভি, ওয়াজ আছে, ওয়াচের সাথে আইএনজি আছে, ওয়াচিং হয়ে গেছে। আই ওয়াজ ওয়াচিং আ মুভি, আমি একটা মুভি দেখতেছিলাম, পূর্বে একটা কাজ আমি চলমান অবস্থায় করতেছিলাম, দ্যাটস ওয়াই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এইবার যদি আমরা পাস্ট পারফেক্ট নিয়ে কথাবার্তা বলতে চাই, পারফেক্ট মানে হচ্ছে কোন একটা কাজ শেষ হওয়া, বাট ওই কাজটা পূর্বে কখনো একটা টাইমে, কোন একটা কালে, কোন একটা সময় শেষ হয়েছিল, তাহলে সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কেমনে চিনবা? হ্যাড দেখবা আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি থাকবে।
V3টা কেমন, যেমন গো ওয়েন গান, ওই গানটা হচ্ছে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাড ওয়াচড আ মুভি, আই হ্যাড ওয়াচড আ মুভি, আমি একটা মুভি দেখা শেষ করেছিলাম। একটা কাজ সম্পন্ন হয়েছিল, বাট পূর্বে সম্পন্ন হয়েছিল, অতীতে সম্পন্ন হয়েছিল, দ্যাটস ওয়াই পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার যে পাস্ট পারফেক্ট কন্টিনিউসে যাই, পারফেক্ট সেন্সও মেক করবে, কন্টিনিউয়াস সেন্সও মেক করবে, বাট সেটা অতীতের, যেহেতু অতীতের এই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। চিনবো কিভাবে, এখানে আর হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে না, পাস্ট হওয়ার কারণে হ্যাড বিন হয়ে যাবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। যেমন আই হ্যাড বিন ওয়াচিং আ মুভি, হ্যাড বিন পাইছো, ওয়াচের সাথে আইএনজি মিলে ওয়াচিং হয়েছে, আই হ্যাড বিন ওয়াচিং আ মুভি, মানে পূর্বে কোন একটা কাজ তারও পূর্বে শুরু হয়েছিল, কিন্তু ওই পূর্বে সেটা চলমান অবস্থায় ছিল, এমন সেন্স যদি মেক করে, বাক্যটা যদি এমন কোন একটা ভাব প্রকাশ করে, তখন সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। যেমন আই হ্যাড বিন ওয়াচিং আ মুভি, তাহলে কি পূর্বে আমি একটা মুভি মানে দেখতেছিলাম, বা মুভি চলতেছিল, সেই কন্টিনিউয়াস অবস্থায় আমি মুভিটা হচ্ছে দেখতেছিলাম, ঠিক আছে, আই হ্যাড বিন ওয়াচিং আ মুভি। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট কেমনে চিনবো, ভার্বে তোমার সাবজেক্টের সাথে ভার্ব হিসেবে শ্যাল বা উইল থাকবে, আর V1 থাকবে। যেমন সাবজেক্টের সাথে উইল আছে বা শ্যাল দিলেও হবে, সমস্যা নাই। উইল আসলে ডিটারমিনেশন বা প্রতিজ্ঞা বোঝায়, ঠিক আছে, যে আমি কাজটা করেই ছাড়বো, করবোই করবো, এরকম হলে উইল বা নর্মালি শ্যাল ইউজ করা যেতে পারে। আই উইল ওয়াচ আ মুভি, আই উইল ওয়াচ আ মুভি যেহেতু আছে, আইটা সাবজেক্ট, উইল বা শ্যাল পাইছো, ওয়াচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস কেমন হবে, শ্যাল বি বা উইল বি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বটা থাকবে বেস ফর্মে বা V1 এ, প্রেজেন্ট টেন্সে থাকবে বা প্রেজেন্ট ফর্মে থাকবে ভার্বের। যেমন আই উইল বি বা শ্যাল বি যে কোনো একটা ওয়াচিং, ওয়াচ প্লাস আইএনজি, ওয়াচিং আ মুভি, আই উইল বি ওয়াচিং আ মুভি, আমি একটি মুভি দেখতে থাকিব। ভবিষ্যতে একটা কাজ কন্টিনিউয়াস বা চলমান অবস্থা আমি করতে থাকবো, দ্যাটস ওয়াই ফিউচার কন্টিনিউয়াস। ওকে, সো যদি আমরা ফিউচার পারফেক্ট নিয়ে বলতে চাই, সেটা তোমরা কেমনে স্ট্রাকচার দেখে চিনবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ সাথে V3, ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই উইল হ্যাভ ওয়াচড আ মুভি, হয়তো সামনে একটা টাইম, যেমন কালকে বা 7 দিন পর, এই টাইমের মধ্যে আমি একটা মুভি দেখা শেষ করে ফেলবো, অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ আমি এই সময় শেষ করে ফেলবো, এমন সেন্স মেক করলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আই উইল হ্যাভ ওয়াচ আ মুভি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবা, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকবে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। যেমন আই উইল হ্যাভ বিন ওয়াচ প্লাস আইএনজি ওয়াচিং আ মুভি, আই উইল হ্যাভ বিন ওয়াচিং আ মুভি। তাহলে এইখানে দেখো পারফেক্ট সেন্স মেক করার জন্য শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আছে, আর ভার্বের সাথে আইএনজি আছে কন্টিনিউয়াস কে রিপ্রেজেন্ট করার জন্য। আর ফিউচারে যেতে হবে, এই জন্য শ্যাল বা উইল থাকবে, কি থাকবে, শ্যাল বা উইল থাকবে, যেহেতু এটা ভবিষ্যৎ সেন্স মেক করতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কোনো চান্স নাই। তাইলে আই শ্যাল হ্যাভ বিন বা আই উইল হ্যাভ বিন ওয়াচিং আ মুভি, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং ইংলিশে ভালো করার জন্য বা ইংলিশে ভালো একটা মার্ক সিকিউর করার জন্য টেন্সের গুরুত্ব অপরিসীম। টেন্স হয়তো হুবহু আসে না, বাট যে কোনো একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2020 সালে বা 19-20 সেশনে মোস্ট প্রবাবলি পাঁচটা প্রশ্ন 15টার মধ্যে মেডিকেলে একদম ডিরেক্ট টেন্স থেকে আসছিল। তো টেন্স ডিরেক্ট আসুক বা ইনডিরেক্ট আসুক, অন্যান্য গ্রামারেও তোমার টেন্সের প্রয়োগ থাকেই, টেন্স ছাড়া হয় না, টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। ঠিক আছে, তো এইবার আমরা টেন্স যেহেতু মোটামুটি বুঝছি, এইবার আমরা হচ্ছে, আচ্ছা এখানে একটু আমাদের চেক করে নেই, একটু টাইম হচ্ছে আমাদেরকে দিও। পার্সনে যে ব্যাপারটা আছে, আমরা তোমাকে একটু পার্সনের ব্যাপারটা হচ্ছে একটু ক্লিয়ার করে দেই। ওকে, পার্সনের ব্যাপারটা একটু আসো ক্লিয়ার করে দেই, পার্সন নিয়ে অনেকের প্রবলেম থাকে। সো পার্সনটা হচ্ছে আমাদের বাক্যের যে সাবজেক্ট বা কর্তা আছে, সেই কর্তা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, মানে উত্তম পুরুষ নাম পুরুষ নাকি মধ্যম পুরুষ আর কি, উত্তম পুরুষ নাম পুরুষ মধ্যম পুরুষ বাংলাতে বলে। ওকে, সো পার্সন হচ্ছে বেসিক্যালি আমাদের 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো ধরো আমি আর তুমি একটা জায়গায় বসে আছি, সো আমি হলাম ফার্স্ট পার্সন, তুমি হলে সেকেন্ড পার্সন, আর আমি তুমি বাদে বাকি যারা আছে, সে, হি, পুরুষ অর্থে হি, তারপরে তোমার নারী অর্থে সি, আমিও না তুমিও না, সে, হি বা সেটা থার্ড পার্সন। তো প্রতিটা পার্সনের আবার 2টা ফর্মেট থাকে বা 2টা ফর্ম থাকে, একটা সিঙ্গুলার ফর্ম, একটা প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম, একটা সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে কি প্লুরাল ফর্ম। কিরকম,
যেমন আই তো সিঙ্গুলার, যখন উই বলবো আমরা, এটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। সিঙ্গুলার মানে আমি একা। আর আচ্ছা, তো সেকেন্ড পার্সনে যে প্লুরাল ওটা ইউই হয়, নরমালি ইউর প্লুরাল ইউই হয়। আচ্ছা, থার্ড পার্সনে হি বা শি আছে, তো আমি প্লুরাল যদি করতে চাই আমি বললাম দে তারা, আমি বললাম দে তারা, এটা থার্ড পার্সন বটে বাট ইন প্লুরাল সেন্স, নট সিঙ্গুলার, নট সিঙ্গুলার। ওকে, এই কথাগুলো একটু মাথায় রাখবা। ওই যে আই, উই, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, তারপর হচ্ছে দে হ্যাভ, এই প্রত্যেকটা অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, সবার সাথেই বসবে হচ্ছে হ্যাভ। প্লিজ বি নোটেড, প্লিজ বি নোটেড। শুধু এবং শুধুমাত্র হ্যাজ বসবে কখন, যখন তোমার পার্সনটা হবে হচ্ছে কি থার্ড পার্সন আর ফর্মটা হবে সিঙ্গুলার। যখন তুমি থার্ড পার্সন পাবা অ্যাজ ওয়েল এজ সিঙ্গুলার পাবা, তখনই তুমি হ্যাজ টা ভার্ব হিসাবে সাবজেক্টের পরে ইউজ করবে। এইটা একটু মাথায় রাখো, ইংলিশের বেসিক তোমার অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক অনেক স্ট্রং হয়ে যাবে। ইউ কান্ট ইমাজিন কতটা স্ট্রং হবে। ওকে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এইবার বেসিকলি আমরা যাব হচ্ছে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কি নাকি পার্টস অফ স্পিচ। ওকে, তো পার্টস অফ স্পিচ বেসিকলি হচ্ছে আমাদের 8 প্রকার। তো 8 প্রকার কি কি অনেকে জানো না, তাদের জন্য আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, ঠিক আছে। সো নাউন ব্যাপারটা কি? নাউন হচ্ছে কি ইন্ডিকেট করে? রেফার্স টু এ পারসন, কনসেপ্ট, প্লেস অর থিং। যে কোনো একটা পার্সনের নাম, কনসেপ্টের নাম, জায়গার নাম, বস্তুর নাম, এরকম যদি কোনো বিষয় থাকে সেইটা হবে নাউন। যেমন রহিম একজন পার্সন, তারপরে হচ্ছে আমি বললাম ঢাকা একটা প্লেস, আমি বললাম পেন্সিল, এটা হচ্ছে একটা বস্তুর নাম। এগুলো প্রত্যেকটাই নাউন, কোন জিনিসটার নামই হচ্ছে নাউন। ওকে, নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি নাউনের অনুপস্থিতিতে, সেইটা হয় হচ্ছে আমাদের প্রোনাউন। নাউন উপস্থিত নাই, নাউনের পরিবর্তে কিছু একটা বসাইতে হবে, যেমন ওয়ান্স, ঠিক আছে, এগুলো হয়ে যাবে হচ্ছে প্রোনাউন। আমরা একটু ডিটেলসে দেখবো নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা প্রোনাউন। ওকে, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ হচ্ছে কি, যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো একটা কথা হলে মনে রাখবা, তোমার নাউনের সাথে যদি এলওয়াই থাকে, নাউন প্লাস এলওয়াই, এইটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং এইটা আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা বিস্তারিত দেখবো, বিস্তারিত এগুলো বুঝাবো। নাউন প্লাস এলওয়াই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, আর অ্যাডজেক্টিভের কাজ কি? দোষ গুণ ভালো মন্দ নাউন বা প্রোনাউনের সে প্রকাশ করে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো এইখানেও তুমি একটা কথা একটু মাথায় রাখবা, তোমার একটা ওয়ার্ড যদি অলরেডি অ্যাডজেক্টিভ থাকে, তার সাথে তুমি যদি এলওয়াই যুক্ত করো, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। এটা এক্সাম্পল আসলে দিতে পারি, একটা সুন্দর এক্সাম্পল দিই। যেমন তুমি একটা মেয়েকে বললে বিউটিফুল, বা একটা ছেলেকে তুমি বললে বিউটিফুল, এই বিউটিফুল কথাটা অলরেডি অ্যাডজেক্টিভ বা অলরেডি অ্যাডজেক্টিভ। কেন অলরেডি অ্যাডজেক্টিভ? এটা অ্যাকচুয়ালি একটা মানুষের সৌন্দর্য মানে ভালো বা মন্দ এরকম বিষয় নির্দেশ করতেছে, দ্যাটস ওয়াই এটা অলরেডি অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভের সাথে তুমি যখন এলওয়াই যুক্ত করলা, এখান থেকে হয়ে গেল বিউটিফুলি। সো বিউটিফুলি যখন হয়ে যাবে, ওই বিউটিফুলি ওয়ার্ডটা পুরাটা একসাথে হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ ওই অ্যাডভার্বটা তখন বিউটিফুল নামক অ্যাডজেক্টিভকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে ফেলবে। আচ্ছা, সো এরপরে আসো আমরা একটু ভার্বটা দেখি। ভার্ব হচ্ছে কোন একটা কাজ বা ক্রিয়া, ডিসক্রাইবস অ্যান অ্যাকশন, অকারেন্স অর স্টেট অফ বিং, অর্থাৎ কোনো অ্যাকশন বা অকারেন্সকে ডিসক্রাইব করে। কোনো ক্রিয়া বা কাজ থাকলেই খুঁজে পাবা সেখানে ভার্ব। প্রেপোজিশন তো একটা হিউজ কনসেপ্ট। তো প্রেপোজিশন দিয়ে আমরা কি করি? রিলেশনশিপ বোঝাই বিটুইন ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের যে বিভিন্ন রকম পার্টস থাকে, সাবজেক্ট, ভার্ব, ভার্ব অবজেক্ট, এগুলোর মাঝখানে রিলেশনশিপ প্রকাশ করার জন্য অফ, অন, অ্যাট, বিভিন্ন রকমের প্রেপোজিশন আমরা ইউজ করে থাকি। এবার কনজাংশন কি করে? কানেক্টস ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টকে মাঝখানে বাট, অর এরকম কিছু অব্যয় দ্বারা যুক্ত করাকে আমরা কনজাংশন বলি। হোয়াট ইজ ইন্টারজেকশন? ইন্টারজেকশন আমরা ইউজ করি হচ্ছে
isolation to express a feeling, give a command or greet someone. যেমন বললাম হুররে, একটা আবেগ বা অনুভূতি প্রকাশ পাইলো, we have won the game. ওয়াও, হোয়াট এ বিউটিফুল সিনারি। তো এই যে অবাক হচ্ছে হুররে বলে, ওয়াও বলে, এই যে আবেগ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে, এইগুলা বেসিকলি হচ্ছে আমার ইন্টারজেকশন। এবং নিচে একটা বাক্য আমি লিখে রেখেছি, যেটা কি তোমরা দেখতে পাচ্ছ? কি বলতো? এই জায়গায় তাকাও। ওয়েল, উই লাইক টু ভিজিট ওল্ড ফ্রেন্ডস নাও অ্যান্ড দেন। সো এখানে কালার কোড করা আছে না? এই ওয়েলটা দেখো রেড কালারে আছে, এটা কিন্তু ইন্টারজেকশন। উইটা হচ্ছে অরেঞ্জ কালারে আছে, এটা হচ্ছে প্রোনাউন। লাইটটা হচ্ছে, আমি কি গ্রিন বলবো এটাকে? গ্রিন বলা যাবে? হ্যাঁ, গ্রিন সবুজের মতোই, এটা হচ্ছে কনজাংশন। টু যেটা আছে এটা প্রেপোজিশন। তারপরে ভিজিট যেটা আছে এটা ভার্ব। ওল্ড যেটা আছে এটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডস যেটা আছে এটা নাউন। নাও যেটা আছে এটা অ্যাডভার্ব। এন্ড যেটা আছে এটা কনজাংশন। দেন যেটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। একটা বাক্যের মধ্যে এই যে ওয়ার্ড গুলাকে আমি পার্টস অফ স্পিচে চিহ্নিত করলাম, তোমরা কিভাবে করতে পারবা এই জিনিসটাই আমরা এখন হচ্ছে দেখবো। তো সোফার যা যা কিছু বললাম এগুলো তোমরা নোট মেক করেছো কিনা বা বুঝেছো কিনা বা ইনিশিয়াল একটা আইডিয়া পেয়েছো কিনা? ডিপ বেসিকে কিন্তু আমি যাই নাই, আমি কিন্তু ডিপে যাবো, ডেপথে যাবো, ডেপথ থেকে এগুলো একটু জানবো। বাট বেসিক যে আইডিয়াটা আমি বললাম, বেসিক আইডিয়া গুলো তোমরা বুঝতে পারতেছো কিনা একটু হচ্ছে জাস্ট কমেন্ট করে জানিয়ে দিবা। ওকে, সো বাংলা একটু বলে দিই, আসো। নাউনটা কি? মানুষ, বস্তু, জায়গা বা কোনো ধারণার নাম প্রকাশ করবে। নাউনের পরিবর্তে যেটা আমরা ইউজ করবো সেটাকে বলবো প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব বা মডিফাই যে করবে সেটা অ্যাডজেক্টিভ। কোনো কাজ ঘটা বা হওয়া বা কোনো একটা ক্রিয়া সম্পাদন হওয়া ভার্ব। তারপর যে ভার্ব অ্যাডজেক্টিভ কে যে মডিফাই বা ডেসক্রাইব করবে সেটা হচ্ছে হবে অ্যাডভার্ব। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কোনো একটা শব্দকে মডিফাই করবে হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন কই বসে? এটা কিন্তু দারুণ একটা কোশ্চেন, যে ইংলিশ গ্রামারে আমাদের প্রিপোজিশনটা কই বসে। অ্যান্সারটা হবে কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। পূর্বে বসে কি করে? নাউন প্রোনাউনকে মডিফাই করে। কনজাংশন কি করবে? কথা বলতে হবে ক্লাসে, কমেন্ট করতে হবে। কনজাংশন কি করবে? কোনো ওয়ার্ড, তারপরে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যে ফ্রেজেস গুলা থাকে, ফ্রেজ গুলা থাকে, ক্লজ গুলা থাকে, ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজকে কানেক্ট করার জন্য আমরা বেসিক্যালি কনজাংশন ইউজ করি। আর ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে মানুষের অনুভূতি বা ফিলিংস প্রকাশ করে। তো বাংলায় একটু বলে দিলাম, যারা এই যে এই পাশে ইংলিশে একটু হয়তো কম বুঝেছিল তাদের জন্য যে বাংলায় আমি বোঝানোর ব্যবস্থা রেখেছি। ওকে, এইবার আমরা একদম ডেপথে যাব বা ডিপ নলেজে যাব। ঠিক আছে, এইবার কিন্তু আমরা কিসে যাব? একদম ডিপ নলেজে যাব। সো ডিপ নলেজে যাইতে চাই, আমরা দেখব কি পার্টস অফ নাউন বা পার্টস অফ স্পিচের মধ্যে, পার্টস অফ স্পিচের মধ্যে প্রথম যেটা আছে দ্যাট মিন্স নাউন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার ট্রাই করব। ওকে, ঠিক আছে, আসো জানার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল কি বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের নাউন যেটা আছে, যেমন হেয়ার, অ্যাডভাইস, মানি, এগুলো হচ্ছে নাউন। এবং এই হেয়ার, অ্যাডভাইস, মানি, এই নাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার হবে। এবং নাউন যদি সিঙ্গুলার হয় তাদের সাথে এস বাই এস যুক্ত হবে না। হেয়ারের পরে কখনোই এস বাই এস যুক্ত হবে না, অ্যাডভাইসের পরে এস বাই এস যুক্ত হবে না, মানির পরে তুমি মানিস বলে কোনো কিছু শুনবা না। এগুলো অলওয়েজ সিঙ্গুলার, এটা মনে রাখবা যে কোন নাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার, কোন নাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার, এইগুলা। ওকে, জোড়া হিসাবে থাকা শব্দগুলা সর্বদা প্লুরাল হয়। যেমন সিজর্স মানে কাঁচি, কাঁচি কিন্তু এক জোড়া। ঠিক আছে, কাঁচির কিন্তু দুইটা পার্ট থাকে, তাই না? তারপরে স্পেকটেকলস মানে গোগলস বা চশমা, চশমা তো একটা থাকে না, দুই চোখেই আমরা পরি। ট্রাউজার্স, দুই পাই আমরা পরি। সক্স বা মোজা, দুই পাই আমরা পরি। গ্লাভস, হুন্ডা চালানোর সময় যে গ্লাভস ইউজ করি, শীতের সময় যে হ্যান্ড গ্লাভস ইউজ করি, এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আসে। ইভেন তোমাদের জুতা বা শুজ, ওইটাও কিন্তু জোড়া হিসেবে থাকে। তো জোড়া হিসেবে যে শব্দগুলো আছে, জোড়া হিসেবে শব্দগুলো অলওয়েজ কি হবে? প্লুরাল হবে। যেগুলো ইম্পর্টেন্ট এইগুলো একটু তোমাকে কি করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু একটু নোট ডাউন করতে হবে। জোড়া হিসেবে যেগুলো থাকে এগুলো অলওয়েজ প্লুরাল হয়। যেমন সিজর্স অলওয়েজ প্লুরাল, স্পেকটেকলস হবে প্লুরাল, ট্রাউজার্স হবে প্লুরাল, তবে সক্স বা মোজা হবে প্লুরাল, গ্লাভস এটা হবে হচ্ছে প্লুরাল। ওকে, ঠিক আছে, নোট করে নাও। কালেকটিভ নাউন, এখন অনেকে বলতে পারে কালেকটিভ নাউন জিনিসটা কি? নাউনের মধ্যে যে প্রকারভেদ আছে তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউনটা হচ্ছে একটা সমষ্টি বোঝায়। ধর আমরা অনেকগুলা মানুষ মিলে
একটা সমষ্টিগত আচরণ করলাম, সবাই মিলে একটা টিম হয়ে গেলাম, সবাই মিলে একটা গ্যাং হয়ে গেলাম, এই টাইপের সেন্স যখন মেক করবে ওই ওয়ার্ডটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। এবং মাথায় রাখবে আমাদের কালেকটিভ নাউন যেটা আছে, কালেকটিভ নাউন কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হয়, কালেকটিভ নাউন অল দা টাইম সিঙ্গুলার হয়। যেমন টিম, টিম কিন্তু দেখতে প্লুরাল মনে হয়, গ্রুপ অফ স্টুডেন্টস কিন্তু দেখতে প্লুরাল মনে হয়, কিন্তু 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 কি কথা বলো, কি হবে? এইগুলা কিন্তু কালেকটিভ নাউন, যেহেতু কালেকটিভ নাউন তাইলে এইগুলা আজীবন হবে হচ্ছে সিঙ্গুলার, আজীবন সিঙ্গুলার। কারণ পুরা টিম মিলে একটা দেশকে, একটা দেশে, ধরো আমি বুঝাই, শোনো মনোযোগ দাও। বাংলাদেশ যে ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিমের 11 জন মিলে কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছে। গ্রুপ অফ স্টুডেন্টস, মনে করো কলেজের সায়েন্সের যে গ্রুপ অফ স্টুডেন্টটা আছে ওরা সবাই মিলে সায়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে। তাইলে অনেকগুলা, দেখো ভালোভাবে বুঝো, অনেকগুলা, দেখো অনেকগুলা জিনিস একসাথে দেখে তোমার প্লুরাল মনে হবে, বাট ওই একসাথে প্লুরাল সবগুলা জিনিস মিলে যখন একটা মাত্র জিনিসকে রিপ্রেজেন্ট করবে, একটা মাত্র জিনিসকে রিপ্রেজেন্ট করবে, সবাই মিলে একটা টিম, সবাই মিলে একটা গ্যাং, সবাই মিলে একটা গ্রুপ, তখন সেইটা সিঙ্গুলার হয়ে যাবে, আর প্লুরাল থাকবে না। ওকে, এইবার আসো পরেরটা পড়ি। নাউন দিয়ে যদি কোনো দৈর্ঘ্য পরিমাপ, টাকা, ওজন বা সংখ্যা পরিমাপ বা নির্দেশ করা হয়, নাউনের শেষে কখনো তখন এস বাই এস যুক্ত হবে না। যেমন ফুট দৈর্ঘ্যমাপী, মিটার দৈর্ঘ্যমাপী, পেয়ার, স্কোর, ডজন, হার্ড অফ ক্যাটেল, মানে গবাদি পশু পাখির যে একটা টিম, বা হচ্ছে কি বলবো, গবাদি পশু পাখি গণনার জন্য আমরা যে ওয়ার্ড ইউজ করি, ইয়ার, 100, 1000, মিলিয়ন, এই যে যেগুলো আমার আছে, এগুলা কিন্তু তোমার কেন আমরা ইউজ করতেছি? দৈর্ঘ্য পরিমাপের জন্য, বা পরিমাপ মেজার করার জন্য, টাকা গোনার জন্য, ওজন বা সংখ্যা পরিমাপের জন্য। এই যেগুলো আছে, এই নাউনগুলোর শেষে, এই নাউনগুলোর শেষে কখনোই এস বা ইএস যুক্ত হবে না। অর্থাৎ ফুটস, মিটার্স, পেয়ার্স, স্কোরস, ডজনস, এগুলো জীবনেও হবে না, এগুলো অলওয়েজ এস বা ইএস মুক্ত থাকবে। এই নাউনগুলা অলওয়েজ বা অল দা টাইম এস বা ইএস মুক্ত থাকবে। সো এই নোটটা একটু তোমরা মেক করে নাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিব, এখান থেকে বেশ ভালো পরিমাণ প্রশ্ন হচ্ছে আসে। জুরি, পাবলিক, টিম, কমিটি, গভর্নমেন্ট, অডিয়েন্স, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? এটা সমষ্টি মিন করে। জুরি হচ্ছে বিচারক দলের একটা প্যানেল, যারা যারা বিচার করবে, যারা যারা জাজ, সবাই মিলে হচ্ছে জুরি। পাবলিক বুঝতেই পারতেছো, মানুষদের একটা সমষ্টি। টিম বুঝতেই পারতেছো, কমিটি বুঝতেই পারতেছো, গভর্নমেন্ট মানে সরকার। এখন ঝামেলা আছে, গভর্নমেন্ট বলতে আমরা ওই একজনকে বুঝি, কিন্তু ভাইয়া সরকার মানে কিন্তু একজন ব্যক্তি না। সরকার মানে কিন্তু আমি তুমি থেকে শুরু করে সবাই, সবাই মিলে আমরা একটা দেশের সরকার, বুঝছো? তোমরা কিন্তু এটা ভুল করো, ঠিক আছে? ঠিক আছে। সো এই যে কালেকটিভ যে নাউন গুলো আছে, এগুলা সিঙ্গুলার, এগুলা কি হবে? সিঙ্গুলার। আর যখন এগুলো ডিভাইডেড থাকবে, কেমন ডিভাইডেড? যেমন বিচারক মন্ডলীদের মধ্যে কোন একজন ব্যক্তি, মানুষদের মধ্যে কোন একটা স্পেসিফিক মানুষ রাজু, যেমন টিমে 11টা প্লেয়ার আছে, তার মধ্যে একটা প্লেয়ার হচ্ছে তোমার সাকিব আল হাসান। তারপরে তোমার মনে করো কি বলা যায়, কমিটির মধ্যে একজন ব্যক্তি আছে তোমার মিনা। সরকারের মধ্যে একজন রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার বা ইন্ডিভিজুয়াল কোন পিএম বা মিনিস্টার অফ দ্য পার্লামেন্ট, ওই যে একজন মন্ত্রী, একজন যখন হবে তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? ডিভাইডেড থাকলে তখন হবে প্লুরাল, ডিভাইডেড থাকলে হবে প্লুরাল। আলাদা করে যদি আসে তখন হবে প্লুরাল। আর একসাথে যখন টিম বলবা, একসাথে যখন জুরি বলবা, একসাথে যখন পাবলিক বলবা, তখন হবে সিঙ্গুলার। আর যখন সিঙ্গুলার প্লুরাল আলাদা আলাদা হবে, ভার্বটাও কিন্তু বুঝে শুনে বসাইতে হবে। বাক্যের শুরুতে ওয়ান থাকলে পরবর্তীতে ওয়ান্স ব্যবহার করা, এটা ইম্পর্টেন্ট, আমি দেখাবো, এগুলো সব প্র্যাকটিস করাবো। কোন একটা বাক্যে প্রথমে যদি ওয়ান কথাটা থাকে, ওই বাক্যে আর কখনোই ওয়ান বসবে না। দ্বিতীয় যদি কোনো ওয়ান থাকে, সেটা ওয়ান্স হয়ে যাবে। প্রত্যেকটা এক্সাম্পল আমি এক্সারসাইজ ধরে ধরে দেখাবো, আপাতত রুল গুলো একটু দেখে নাও। ইদার অর, নিদার নর যুক্ত বাক্যে প্রোনাউনের ইউজ সিঙ্গুলার হয়, অর্থাৎ এই ক্ষেত্রে প্লুরাল কোনো সেন্স মেক হবে না, বা প্লুরাল তুমি করতে পারবে না ইদার অর, নিদার নর বাক্যগুলাতে। ইদার অর, নিদার নর যখন থাকবে, সিঙ্গুলারে যে ভার্বটা হবে ইজ বা এই টাইপের কিছু একটা, সেটা বসাইতে হবে। তুমি জীবিত ব্যক্তির ক্ষেত্রে হুজ বসাবা, জীবনহীন ব্যক্তির ক্ষেত্রে হুইচ বসাবা। অর্থাৎ জীবন্ত বা জীবের ক্ষেত্রে হুজ, আর জড় বস্তুর ক্ষেত্রে হুইচ, এটা মাথায় রাখো। ওকে, এবার আসো, আমার যে আনকাউন্টেবল নাউন হয়, অর্থাৎ যেই নাউনটা তুমি গণনা করতে পারবে না, যেমন দুধ,
ওয়াটার, লিকুইড জিনিস গণনা করা যায় না। বুঝো? লিকুইড, লিকুইড লিকুইড মানে তরল। লিকুইড মানে কি? তরল, তেল, মধু, দুধ, ওষুধও হইতে পারে। এই লিকুইড যেগুলো আছে এগুলো কখনোই কাউন্টেবল নাউন না, এগুলো হবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। মাথায় রাখো, তরল, তরল জাতীয় যত জিনিস আছে, তরল জাতীয় সমস্ত জিনিস কি হবে? তরল জাতীয় সমস্ত জিনিস হবে হচ্ছে কাউন্টেবল নাউন। আর ঠিক আছে, তরল জাতীয় সকল জিনিস হবে কি? আচ্ছা দেখো, তরল জাতীয় সমস্ত জিনিস কিন্তু আনকাউন্টেবল নাউন হবে। তরল জাতীয় সমস্ত জিনিস কিন্তু আনকাউন্টেবল নাউন হবে। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আচ্ছা এখানে একটু, আচ্ছা এটা নন কাউন্টেবল ছিল, সরি, ছিল ব্যাপারটা হচ্ছে নন কাউন্টেবল। নন কাউন্টেবল মানে আনকাউন্টেবল, বুঝছো? তো ননটা ওই পাশে ছিল, এই জন্য আমি হচ্ছে একটু খেয়াল করি নাই। নন কাউন্টেবল আর আনকাউন্টেবল সেম। তাহলে কথাটা আমি একটু আরেকবার রিপিট করে দেই, কথাটা আমি হচ্ছে আরেকবার তোমাকে রিপিট করে দেই। কথাটা হচ্ছে ব্যাপারটা এরকম। কথাটা কি? কথাটা হচ্ছে তোমার যদি আনকাউন্টেবল নাউন থাকে, এখন আনকাউন্টেবল নাউন হবে কারা? আনকাউন্টেবল নাউন হবে লিকুইড বা তরল জাতীয় যত জিনিস আছে, এগুলাকে তুমি কাউন্ট করতে পারবে না। মিল্ক আনকাউন্টেবল বা নন কাউন্টেবল গণনা করা যায় না। ওয়াটারও সেইটাই, কারণ সেটা একটা তরল। এবার কাউন্টেবল নাউন যেগুলো আছে গণনা করা যাবে, যেমন আমরা যদি বলি গ্লাস অফ মিল্ক, তখন আমি দুধকে না বুঝিয়ে দুধের একটা গ্লাসকে বোঝাচ্ছি। গ্লাস অফ ওয়াটার যখন বলতেছি, পানিকে না বুঝিয়ে পানির একটা গ্লাসকে বুঝাচ্ছি। একটা গ্লাস অবশ্যই আমি গণনা করতে পারি, তখন ফোকাসটা মিল্ক বা ওয়াটার উপর থাকতেছে না, তখন সেটা আনকাউন্টেবল বা নন কাউন্টেবল না হয়ে কাউন্টেবল হয়ে যাবে। পরিমাণ যদি বেশি বুঝাই, তখন নন কাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যথাক্রমে মাছ এবং মেনি ব্যবহার করা হয়। তো পরিমাণ যদি বেশি থাকে কোনো জিনিসের, যদি নন কাউন্টেবল হয় আমরা মাছ বসাবো, আর যদি কাউন্টেবল হয় মেনি বসাবো। এটা মাথায় রাখো, নন কাউন্টেবল হইলে মাছ বসে তার সাথে, কাউন্টেবল হইলে তার সাথে মেনি বসে। আর মোর কথাটা উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবা। মোর কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করা যাবে, নন কাউন্টেবল বা আনকাউন্টেবলের ক্ষেত্রেও ইউজ করা যাবে। লিখে নাও, নন কাউন্টেবলের সাথে বসবে মাছ, কাউন্টেবলের সাথে বসবে মেনি, আর মোর দুইটার সাথে ইউজ হবে। একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমি বললাম, কি বলা যায়, কি বলা যায়, যেমন আই গট মাছ মিল্ক ইন দ্য গ্লাস। যেহেতু আমি দুধ কাউন্ট করতে পারবো না, এই জন্য মাছ। আমি বললাম আই হ্যাভ মোর পেন্স দেন ইউ। কলম যেহেতু আমি গুনতে পারবো, কাউন্টেবল, তাই আমি মোর বসাবো। কখনই মাছ পেন্স হবে না, মোর পেন্স হবে, মোর ট্যাবলেটস হবে, মোর ল্যাপটপস হবে, মোর মাইক্রোফোনস হবে, মোর পিসিস হবে। পিসি মানে পার্সোনাল কম্পিউটার, বা মোর কম্পিউটার্স হবে। ঠিক আছে? বা ধরো যে তুমি মেনিও বসাতে পারবা, যেগুলো কাউন্ট করা যাবে। মেনি কম্পিউটার্স, মেনি পেন্স, মেনি বুকস, তারপর হচ্ছে মেনি ড্রেসেস, মেনি ক্লোথস। যা বলবা যেগুলো কাউন্ট করা যায়, প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি অবশ্যই ইউজ করবা মেনি। আর মোর আসলে কাউন্টেবল, নন কাউন্টেবল, আনকাউন্টেবল সবার জন্য ইউজ করা যায়। সো পরিমাণে যদি কম বুঝায়, নন কাউন্টেবল এবং কাউন্টেবলের ক্ষেত্রে যথাক্রমে লেস এবং ফিউয়ার বসে। অর্থাৎ কোন একটা জিনিস পরিমাণে কম আছে, যদি সেটা আনকাউন্টেবল বা নন কাউন্টেবল হয়, তার আগে তুমি লেস বসাবা, আর কাউন্টেবল হইলে তার আগে ফিউয়ার বসাবা। যেমন দুধ, লিকুইড, তরল, সেগুলোকে লেস বসাবা। লেস, লেস মিল্ক, কাউন্ট করতে পারবা না তাই। আর যখন তুমি ধরো যে কাউন্ট করতে পারবা, যেমন ফিউয়ার পেন্স, ঠিক আছে, ফিউয়ার পেন্স, যেহেতু তুমি পেন্স কলম গুলাকে গুনতে পারবা, তাই ফিউয়ার পেন্স, কাউন্টেবল হওয়ার কারণে ফিউয়ার হবে তার আগে। ঠিক আছে? সো এইবার বেসিক্যালি আমরা হচ্ছে একটু পার্টস অফ স্পিচের যে দ্বিতীয় প্রকারভেদ না প্রোনাউন আছে, নাউনের চাচাতো ভাই, ঠিক আছে, প্রোনাউন নিয়ে কথাবার্তা বলি। সো প্রোনাউন সম্পর্কে কথাবার্তা যদি বলতে চাই, পার্সোনাল প্রোনাউনের রূপ আছে দুইটা, একটা সাবজেক্টিভ ফর্মে, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে। যেমন সাবজেক্ট হিসেবে আমরা আই ইউজ করি, হি ইউজ করি, শি ইউজ করি, বাট এই আই, হি, শি যখন অবজেক্ট বা বাক্যের লাস্টে বসবে, আই হয়ে যাবে হিম, তারপরে তোমার হি, হি যেটা আছে, যেমন দেখো হিম, হিটা হবে হিম, মনোযোগ দিয়ে শোনো, হিটা হবে হিম, আইটা হবে মি, শিটা হবে হার। অর্থাৎ বাক্যে যদি আমি সাবজেক্টিভ বা সাবজেক্টের পজিশনে বসাই প্রোনাউনকে, সেটা হবে আই, আর যদি অবজেক্ট হিসেবে বসাই সেটা হচ্ছে মি। কেমন? আই ইট রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট। যখন বলবো রাইস ইজ ইটেন বাই মি, মিটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম। ওকে, হি বসাইলাম,
তোমার হচ্ছে কি হিসাবে বলো, সাবজেক্ট হিসাবে। হিটা যখন অবজেক্ট হিসাবে বসবে সেটা হিম হয়ে যাবে। সাবজেক্ট হিসাবে হি বা শি বসাইলাম, অবজেক্ট হয়ে গেলে সেটা হিম হবে হি এর ক্ষেত্রে, হার হবে হচ্ছে শি এর ক্ষেত্রে। একটা বাক্যের সাবজেক্ট যদি আই হয়, ওই আইটাই অবজেক্টে চলে গেলে মি হয়ে যাবে। তুমি যখন ভয়েস চেঞ্জ করবে তখন ব্যাপারটা আরো ভালো বুঝবা। হিটা হয়ে যাবে হচ্ছে হিম, হিটা হয়ে যাবে হচ্ছে হিম, ঠিক আছে। সিটা হয়ে যাবে হার। মাই, আওয়ার, হিজ, হার এগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। এটা আসে যে নিচের কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ। মেডিকেলে মনে করে এবারে এটা প্রশ্ন অবশ্যই আসবে। মাই, আওয়ার, হিজ, হার। আমার, আমাদের, তার, তাদের। আমার, আমাদের, তার, তাদের। কোনটা জিনিস কার দখলে আছে এরকম সেন্স মেক করলে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। তারপরে দেখো মাইন, আওয়ার, হিজ যেগুলো চেঞ্জ করা যায় না, ঠিক আছে। হার্স হবে হচ্ছে পসেসিভ প্রোনাউন, হারটা হবে কি হার্স, এটা হবে পসেসিভ প্রোনাউন। হুটা হবে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন বা সাবজেক্ট প্রোনাউন। আর হুম যেটা আছে এটা হবে অবজেক্ট প্রোনাউন বা অবজেক্টের প্রোনাউন। অর্থাৎ একটা বাক্যে যদি হু বসাই ওটা সাবজেক্ট প্রোনাউন হবে, আর ওই হুটাই যখন হুম হয়ে যাবে ভয়েস চেঞ্জ করার সময় ওইটার সাবজেক্ট প্রোনাউন থাকবে না, অবজেক্ট প্রোনাউন হয়ে যাবে। ওই যেমন আই, মি, হি, হিম, শি, হার হইছে না, ওরকম হুটা হুম হয়ে যাবে। যেমন আমি বললাম হু ইজ কলিং মি, হুটা সাবজেক্ট। এরপরে বললাম বাই হুম এম আই বিং কল্ড, ওই হুমটা হয়ে গেছে অবজেক্ট প্রোনাউন। এগুলো লিখবা, ভয়েস চেঞ্জ তোমরা পারো আমার মনে হয়, আমরা পড়াবো। রিফ্লেক্সিভ প্রোনাউন এইটা মেডিকেলের জন্য একদম 3 স্টার। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে ইউনিভার্সিটিতেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন জিনিসটা ইম্পর্টেন্ট। সাবজেক্ট এবং অবজেক্টে যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায় তবে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। মাই সেলফ, হিমসেলফ, ইউরসেলফ, ইউরসেলভস, ঠিক আছে। এইগুলা অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার একটা উপায় বলে দেই। রিফ্লেক্সিভ প্রোনাউন কেমনে চিনবা, কোন একটা ওয়ার্ডের শেষে সিঙ্গুলারে সেলফ যুক্ত থাকবে আর প্লুরালে হচ্ছে সেলভস, আওয়ার সেলভস, দেম সেলভস, এরকম যদি থাকে সামথিং প্লাস সেলফ বা সাম ওয়ার্ড বা সামথিং প্লাস সেলফ, এটা হইলে তুমি ওই প্রোনাউনটা কি দাগে আসবে এক্সাম হলে, দাগে আসবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাথায় রাখিও কিন্তু, নোট ডাউন করো, ঠিক আছে। সো এবার একটু দেখবো রিলেটিভ প্রোনাউন, সম্পর্ক স্থাপন করে এই প্রোনাউনটা। কনজাংশনের ন্যায় ব্যবহৃত যে প্রোনাউন আছে, কনজাংশনের মধ্যে ব্যবহৃত হয়, সেই প্রোনাউনকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলা হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলা দেখবা যে দুইটা বাক্যের মধ্যে আমি পড়াবো, দুইটা বাক্যের মধ্যে একটার সাথে একটার তোমার কানেকশন টাইপ হচ্ছে ব্যাপার বুঝায়, বা একটা বাক্যের পার্টের সাথে একটা বাক্যের আরেকটা পার্টের রিলেশন বুঝায়। কি বুঝায়? রিলেশন বুঝায়। তখন যেহেতু রিলেশন বুঝায়, রিলেশন বোঝানোর জন্য এই প্রোনাউনটাকে আমরা কি বলি? রিলেটিভ প্রোনাউন বলি। ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে সিঙ্গুলার এন্ড প্লুরাল উভয় ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে পারবা। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যক্তি ও বস্তুর পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। জাস্ট মাথায় রাখো, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। হু ব্যক্তির পরিবর্তে, হুইচ হচ্ছে বস্তুর পরিবর্তে বসে, দুইটা ক্লোজ কে যুক্ত করে, জানি আমরা। হু, হুইচ, হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, এটা ইম্পর্টেন্ট। কেন ইন্টারোগেটিভ? তুমি হু দিয়েও প্রশ্ন করো, হুইচ দিয়েও প্রশ্ন করো, হোয়াট দিয়েও প্রশ্ন করো, প্রশ্ন করে যেন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আচ্ছা, তারপরে যেটা আছে এটাও ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি তোমার বলো কি আছে, ওয়ান, এনি, ইচ টাইম, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন থেকে প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট। দেখো ইনডিফিনাইট প্রোনাউন কারা কারা আছে এক্সাম্পল গুলো একটু দাগায় নাও। এই ওয়ান, এনি, ইচ, ওয়ান, এখান থেকে আমার বিশ্বাস মেডিকেলে এবার একটা কমন পাইতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বা ইনডিফিনাইট প্রোনাউন। এগুলো হচ্ছে নির্দিষ্ট কাউকে বা কোনো বস্তুকে বোঝায়। নির্দিষ্ট করে তুমি যখন কাউকে বুঝাবা যে ওইটা, এইটা, ঠিক আছে, ওয়ান, এনি, ইচ, ওয়ান, নির্দিষ্ট করে যখন বুঝাবা তখন ওই ওয়ার্ডটা কেমন প্রোনাউন হবে? ইনডিফিনাইট প্রোনাউন হবে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে কথাবার্তা বলবো, এবং অ্যাডজেক্টিভ অনেক বেশি ইম্পর্টেন্স। ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, যেটাই বলো, এই পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাডজেক্টিভ মূলত কি করে জানো? দোষ, গুণ, ভালো, মন্দ, এই ব্যাপারগুলো নির্দেশ করে। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি বা কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ালিটি আছে কিনা, সংখ্যায় কত, বেশি নাকি কম, কোয়ান্টিটি দুইটাই সে মেকশিওর করে বা এনশিওর করে। দোষ, মন্দ, ভালো, ভালো মন্দ এগুলা বুঝায়। তো
অ্যাডজেক্টিভেরও তোমার কিছু প্রকারভেদ আছে, যেমন এখানে আমি দিয়ে দিছি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজটা আবার বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজটা আবার বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো লাগবে যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লাগবে, যেগুলো বেশি আসে আর কি। তো নিউমেরিক্যাল কেমনে বুঝবা? ব্যক্তি বা দেখো, ভালো করে দেখো, বস্তু বা ব্যক্তির সংখ্যা নির্দেশ করবে। যেমন ব্যক্তি বা বস্তুর সংখ্যা কেমন, যেমন ওয়ান একটা, ফিউ অল্প, মেনি অধিক বা বেশি, সেভারাল মানে হচ্ছে কিছু সংখ্যক, ওয়ান থার্ড মানে 3/1 দেখো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝাচ্ছে, একটা, অল্প, বেশি, কম, 3/1। এগুলো হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মানে সংখ্যা, নিউমেরিক্যাল এই কথাটার মানে হচ্ছে সংখ্যা সূচক, এই জন্য সংখ্যা নির্দেশ করবে। ডেমনস্ট্রেটিভ কি করবে? ডেমনস্ট্রেটিভ হচ্ছে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করা প্রোনাউন, অর্থাৎ ভালোভাবে বুঝো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে জানো? নাউনের আগে বসে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করা একটা প্রোনাউন হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস, আমি একটু দাগিয়ে দেই তোমাকে এগুলা সুন্দর করে, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এটা, ওইটা, এইগুলো, ওইগুলো, এই চারটা মনে রাখলেই হয়ে যায়। ডেমনস্ট্রেটিভের জন্য এই চারটা মনে রাখলেই হয়ে যায়। ডেমনস্ট্রেটিভ আসলে এবার মনে রাখবা, কি মনে রাখবা? এই, ওই, এইগুলা বা এগুলো, এবং হচ্ছে ওগুলো বা ওইগুলা, যেভাবে বলো। তো এই চারটার ইংলিশ কি বলো তো? দিস মানে এইটা, দ্যাট মানে ওইটা, দিস মানে হচ্ছে এইগুলো, দোজ মানে কি ওইগুলো। তো এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেদিন পরীক্ষা আসবে ওই দিন আমার কথা স্মরণ করবা। এই চারটা মনে রাখবা, দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ, এইভাবে পড়বা। এই, ওই, এইগুলা, ওইগুলা, জীবনে ভুলবা না। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওয়ান কাইন্ড অফ। তো ইন্টারোগেটিভ কোনগুলো আছে এগুলো দেখলেই বুঝবা, প্রশ্ন করবে আর কি, যেমন হোয়াট, হুইচ, হু, হুজ, হুইচ, এগুলা। তো এগুলো আসলে আর বলার কিছু নেই, এটা দেখেই বুঝতেছো, এটা আমার মনে হয় যে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? নাউনকে সিগনিফাই করার মতো একটা ফ্রেজ, যা সেন্টেন্স থেকে বাদ দিলে আলাদাভাবে সেন্টেন্সের একটা অর্থ প্রকাশ করতে পারবে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ক্লোজ এন্ড ফ্রেজ যখন আমি পড়াবো এখানে একটু ডিটেলসে বলবো। আপাতত যেগুলো মেইন বললাম, নিউমেরিক্যাল নিয়ে কথাবার্তা বললাম, ডেমনস্ট্রেটিভ নিয়ে কথাবার্তা বললাম, এই দুই প্রকারের অ্যাডজেক্টিভটা তুমি একটু মাথায় ভালোভাবে সেট করো। ঠিক আছে, তো এবার আমরা অ্যাডভার্ব দেখবো, যেটা কিনা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মানে কিনা অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের কাজ কি? হোয়াট ইজ দা বেসিক ওয়ার্ক অফ অ্যাডভার্ব? অ্যাডভার্ব মূলত ভার্বের অ্যাডজেক্টিভ বা নাউন প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। তো অ্যাডভার্বেরও বিভিন্ন রকমের প্রকারভেদ তোমার থাকতে পারে, যেমন অ্যাডভার্ব, আচ্ছা দেখা একটু তার আগে অ্যাডভার্বের কাজ দেখো। অ্যাডভার্ব মডিফাইস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাইস অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিজেকে বা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব হচ্ছে প্রেপোজিশনকে মডিফাই করতে পারে। তো এক হিসাবে অ্যাডভার্ব কিন্তু অনেক পাওয়ারফুল। এই বেটা পার্টস অফ স্পিচের যে বাকি ফরম্যাট গুলো আছে তার মধ্যে দুই একটা বাদে অলমোস্ট বাকি সবাইকে মডিফাই করার বা সবাইকে জাজ করার অ্যাবিলিটি কিন্তু রাখে। তো কিভাবে আসো একটু দেখি। তো অ্যাডভার্ব সাহেব যদি আমাদের অ্যাডজেক্টিভকে কিনা মডিফাই করে দিবে, কেমন? দ্য গার্ল ইজ ভেরি অনেস্ট। অনেস্ট এখানে অ্যাডভার্ব, বলতে পারো কেমনে? আচ্ছা সুন্দর করে আমি বুঝাই দিব, একদম ইজি পিজি ভাবে বুঝাই দিব। দেখো এইখানে আমাদের যেমন এই ভেরিটা আছে না, আচ্ছা ভালো করে বুঝাই। দ্য গার্ল ইজ ভেরি অনেস্ট, এই অনেস্ট নামক জিনিসটাকে মডিফাই করছে হচ্ছে ভেরি। কেমন অনেস্ট, কেমন সৎ? অনেক বেশি সৎ, একটু বেশি সৎ। অনেস্ট কে মডিফাই করছে হচ্ছে ভেরি, অনেস্ট কে মডিফাই করছে কে? ভেরি। বুঝছো? তাহলে এই যে অনেস্ট আছে, এই যে অনেস্ট আছে, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, তুমি ঠিক করে নাও, আমি বলে দিচ্ছি। অনেস্ট যেটা আছে এইটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরি যেটা আছে এইটা হবে হচ্ছে অ্যাডভার্ব। মানে স্লাইডে যে স্লাইড গুলো যাকে দিয়ে বানাইছি ও একটু হয়তো মিস্টেক করছে, এটা একটু কেটে দাও, কেটে দিয়ে আমি যেটা বলতেছি নোট করে নাও। অনেস্ট সৎ, কেমন ব্যক্তি? সৎ ব্যক্তি, এটা অ্যাডজেক্টিভ। অনেস্ট কে মডিফাই করছে ভেরি, যেহেতু একটা অ্যাডজেক্টিভ কে কেউ একজন মডিফাই করতেছে, এই জন্য এই ভেরিটা, এই জন্য এই ভেরিটা কি হয়ে যাবে? এই জন্য এই ভেরিটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। ওকে, এবার আসলে আমরা দেখবো যে অ্যাডভার্ব মডিফাইস অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিনা অ্যাডভার্ব কেও মডিফাই করে। দেখো, হি ডিড হিজ ওয়ার্ক কোয়াইট ওয়েল,
সে তার কাজটা ভালো মতোই করলো। তাইলে দেখো, হি ডিড হিজ ওয়ার্ক কোয়াইট ওয়েল। ওয়েলটা হচ্ছে একটা কি বলতো, অ্যাডভার্ব। এই কোয়াইট যেটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাইলে ব্যাপারটা কি ঘটলো? ব্যাপারটা ঘটলো হচ্ছে ওয়েল নামক যে অ্যাডভার্ব আছে, যেটা কিনা আমার ভার্ব যেটা আছে, যে হি ডিড হিজ ওয়ার্ক, তার যে কাজটা করলো সেই কাজটা কেমন ভাবে করলো, ভালোভাবে করলো। যে কাজটা ভালোভাবে করলো, এই ভার্বটাকে মডিফাই করতেছে কে? ওয়েল, যেটা অ্যাডভার্ব। ওয়াইল কেমন? ওয়েল, কোয়াইট ওয়েল, অনেক ভালো। এই ওয়েল নামক অ্যাডভার্বকে আবার কোয়াইট নামক অ্যাডভার্ব মডিফাই করতেছে। এই কোয়াইটটা হবে হচ্ছে আরেকটা অ্যাডভার্ব। ওয়েলও অ্যাডভার্ব, কোয়াইটও অ্যাডভার্ব। অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে কোয়াইট অ্যাডভার্ব হয়ে গেছে। ওকে, এবার আসো অ্যাডভার্ব মডিফাইজ প্রেপোজিশন। প্রেপোজিশন কেও করতে পারে সে মডিফাই। হি পুট দা আমব্রেলা জাস্ট ওভার মাই হেড। সে ঠিক আমার মাথার উপর দিয়ে একটা ছাতা হচ্ছে রাখলো। তো এখানে আমার অ্যাডভার্ব হবে জাস্ট, যেটা হচ্ছে ওভারকে, ওভার নামক প্রেপোজিশনকে মডিফাই করছে। কেমনে? এই ওভারটা কি উপরে, এইটা তো প্রেপোজিশন, এইটুক না জানলে ভাইয়া চান্স পাওয়া অনেক মুশকিল। এইটা প্রেপোজিশন তোমরা জানো। এই প্রেপোজিশনকে মডিফাই করছে জাস্ট। কিভাবে? হি পুট দ্য আমব্রেলা জাস্ট ওভার মাই হেড, মানে আমার ঠিক মাথার একটু উপর দিয়ে, মাথা একদম ঘেঁষে ছাতাটা হচ্ছে রাখছে। এই ওভার নামক প্রেপোজিশনকে জাস্ট মডিফাই করতেছে একদম মাথার সামান্য উপর দিয়ে, মাথা ঘেঁষে গেছে এরকম। এই জন্য জাস্ট, যেহেতু ওভার নামক প্রেপোজিশনকে মডিফাই করতেছে, এই জন্য এটা একটা অ্যাডভার্ব হবে, কারণ অ্যাডভার্ব প্রেপোজিশনকে মডিফাই করে। ঠিক আছে। তো অ্যাডভার্ব আছে কয়েকটা প্রকারভেদ: অ্যাডভার্বাল অফ টাইম বা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাসারশন। তো ব্যাপারটা কেমন দেখো, অ্যাডভার্ব অফ টাইম জিনিসটা কি? অ্যাডভার্ব অফ টাইমটা হচ্ছে একটা টাইম বোঝায়, যেমন হি অ্যারাইভড লেট, লেট একটা টাইম। আই ওয়াজ আনওয়েল লাস্ট উইক, লাস্ট উইক হচ্ছে একটা টাইম। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তারপরে দ্য হাউস ইজ পেইন্টেড গ্রিন ইনসাইড, ভিতরে একটা প্লেস। হি ওয়ার্কস হিয়ার, এখানে একটা প্লেস। এগুলো অ্যাডভার্ব অফ প্লেস। ম্যানার মানে একটা আদব কায়দা আর কি। সি অ্যান্সার পোলাইটলি, ভদ্রতার সহিত অ্যান্সার দিয়েছিল। দ্য উইন্ড ব্লোস জেন্টলি, একদম মৃদু একটা হাওয়া বইতেছে। তো এগুলো যেটা ম্যানার বা একটা প্রকৃতি বা নেচার নির্দেশ করে, তো এগুলো অ্যাডভার্ব অফ ম্যানার। হি অফেন কামস হিয়ার, প্রায় এখানে আসে। আই হ্যাভ নেভার সিন, আর কখনোই দেখি না। এগুলো হচ্ছে একটা নাম্বার বোঝায়, যে ডেইলি দেখা হয়, মানে একটা নাম্বার অফ ইনসিডেন্ট বোঝায় আর কি। যেমন তারপর ডিগ্রি, যেমন দা ম্যাঙ্গো অলমোস্ট রিপ, পেকে গেছে আর কি। উই আর আ বিট বিজি টুডে, বিট বিজি, অলমোস্ট, এগুলো ডিগ্রি হবে। কজ এন্ড ইফেক্ট, এইটা হবে সো, এইটা ইম্পর্টেন্ট। কজ এন্ড ইফেক্ট অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন করা উচিত বলে আমি মনে করি, প্রশ্ন করা উচিত, ভেরি ইম্পর্টেন্ট। হি ওয়াজ উইক সো হি কুড নট উইন দ্য রেস। যেহেতু সে অনেক দুর্বল ছিল, তাই সে প্রতিযোগিতা জিততে পারেনি। আসলে কজ এন্ড ইফেক্ট মানে কি ভাইয়া? কজ এন্ড ইফেক্ট মানে, কজ মানে কোন একটা কারণ, ওই কারণের কারণে তোমার লাইফে একটা ইফেক্ট পড়বে। যেমন হি ওয়াজ উইক, তাহলে সে কি ছিল? উইক ছিল। যে উইক ছিল, এটা কিন্তু একটা কজ, কারণ, তার দুর্বলতার একটা কারণ, এবং এর ইফেক্ট বা প্রভাবে কি হয়েছে? হি কুড নট উইন দ্য রেস, প্রভাব স্বরূপ বা ফলস্বরূপ সে প্রতিযোগিতায় জিততে পারে নাই। এই যে সো, এটা কি নির্দেশ করছে? এই যে একটা কজ, এই যে একটা ইফেক্ট, এই যে একটা বাম পাশে কারণ, এবং এখানে হচ্ছে কারণের ফলাফল। এই জন্য এটা হবে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। অ্যাসারশনটা অতটা ইম্পর্টেন্ট না। ইনডিড একটা অ্যাসারশন, সার্টেনলি, নিশ্চিতভাবে, এগুলো হচ্ছে অ্যাসারশন। এগুলো আসবে না, জাস্ট একটা পারফেক্ট স্লাইড বানাইতে যত কিছু লাগে তাই আমি এখানে রেখেছি। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, সেগুলা অ্যাডভার্বস অফ ইন্টারোগেটিভ, মানে অ্যাডভার্ব হইতে পারে, টাইমের হইতে পারে, প্লেসের হইতে পারে, ম্যানার হইতে পারে, নাম্বার হইতে পারে, ডিগ্রি হইতে পারে, কজ এন্ড ইফেক্ট হইতে পারে, বাট ইন্টারোগেটিভ সেন্সে হইতে হবে, প্রশ্নবোধক সেন্সে হইতে হবে। হোয়েন ডিড হি কাম, যে হোয়েন একটা সময় নির্দেশ করতেছে, তাহলে অ্যাডভার্ব অফ কি হবে? টাইম। হোয়ার আর ইউ গোয়িং, কোথায়, একটা প্লেস নির্দেশ করতেছে। হাউ ডিড ইউ ফিনিশ দ্য হোমওয়ার্ক, কিভাবে, একটা ম্যানার বা প্রকৃতি নির্দেশ করতেছে। হাউ মেনি অফ ইউ ওয়ার এট দ্য বিচ, একটা নাম্বার, কয়জন, একটা সংখ্যা প্রকাশ করতেছে। হাউ ফার ডিড ইউ ট্রাই, তুমি কতটুকু ট্রাই করেছিলা, একটা মাত্রা, কতটুকু, একটা মাত্রা, একটা ডিগ্রি। হোয়াই আর ইউ লেট, কেন, একটা কারণ জানতে চাইতেছে, কেন তুমি দেরি করেছিল, হোয়াই আর ইউ লেট। তাহলে এগুলো টাইম, প্লেস, ম্যানার, নাম্বার, ডিগ্রি, কজ এন্ড ইফেক্ট, এগুলো কি? প্রত্যেকটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, ইন্টারোগেটিভ সেন্সে, খুব ইম্পর্টেন্ট। সো ভার্ব নিয়ে কথাবার্তা বলবো। ভার্ব তো কি বলবো, ইংলিশের একদম মাই গড, বলে বুঝাতে পারবো না। ভার্ব প্রেটি মাচ ইম্পর্টেন্ট ইংলিশের জন্য। বাট আমাদের ভার্বে অনেক অনেক দুর্বলতা থাকে অনেক স্টুডেন্টের।
সো ভার্বের যে প্রকারভেদ আমাদের ফাইনাইট নট ফাইনাইট সম্পর্কে জানতে হবে, প্রিন্সিপাল অক্সিলারি সম্পর্কে জানতে হবে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সম্পর্কে জানতে হবে, মডাল বা লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানতে হবে। তো আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর ট্রাই করি যে কখন কোনটা হবে, কিভাবে তুমি বুঝবা। সো নাম্বার অর পারসন চেঞ্জ হলে ভার্ব ফর্ম চেঞ্জ হয় কখন? ফাইনাইট ভার্বে। আর নাম্বার অর পারসনের চেঞ্জ হলে ভার্বের ফর্ম চেঞ্জ হয় না কোথায়? নন ফাইনাইট ভার্বে। অর্থাৎ তুমি যদি দেখো নাম্বার অফ পারসন, নাম্বার বা পারসন একটা সেন্টেন্সে চেঞ্জ হওয়ার কারণে ভার্বের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, তখন এই ভার্বটা নিঃসন্দেহে ফাইনাইট ভার্ব। আর যদি নাম্বার অফ পারসন চেঞ্জের পরেও ভার্বের ফর্ম চেঞ্জ না হয়, ওটা নন ফাইনাইট ভার্ব। আমরা ডিটেইলস দেখব। প্রিন্সিপাল অক্সিলারি কখন চেঞ্জ হয়, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, একদম হট স্টার, 3 স্টার দিয়ে দিই। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব বা হচ্ছে মূল ভার্ব, যেগুলো হচ্ছে বাক্যের মধ্যে একাই বসতে পারে। যেমন কিছু এক্সাম্পল আছে, সাচ অ্যাজ রাইট, ক্রাই, রিড। অক্সিলারি হচ্ছে সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্বস, মেইন ভার্বকে যারা সাপোর্ট করে। একটা বাক্যে অলরেডি একটা মেইন ভার্ব আছে বা প্রিন্সিপাল ভার্ব আছে, তাকে সাহায্য করার জন্য আরেকটা ভার্ব আমি বসালে সেটা অক্সিলারি ভার্ব হবে। যেমন এম, ইজ, আর, এগুলোকে আবার বি ভার্ব বলা হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে আবার বি ভার্ব বলা হয় একত্রে। ঠিক আছে, ঠিক আছে। সাচ এস মানে হচ্ছে উদাহরণ। সাচ এস কি কি? এম, ইজ, আর, লাইক অ্যাজ, রাইট, ক্রাই, রিড, সিং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি তোমার প্রিন্সিপাল ভার্ব। আর এম, ইজ, আর বা বি ভার্ব টাইপের সাহায্যকারী যে ভার্বগুলো আছে, প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, এগুলো অক্সিলারি ভার্ব। ওকে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ইনট্রানজিটিভ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। দেখছো বাংলা গ্রামারও কিন্তু কবে পড়ছি কিন্তু এমন ভাবেই পড়ছি যে এই যে 7 বছর 8 বছর পরেও বলতেছি না। ওকে, সো ট্রানজিটিভ ভার্ব কি হবে? এক বা একাধিক অবজেক্ট গ্রহণ করবে। ট্রানজিটিভ ভার্বের অ্যাবিলিটি আছে এক বা একাধিক অবজেক্ট গ্রহণ করার, বাট ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু কোনো অবজেক্ট গ্রহণই করে না। অর্থাৎ তুমি যখন দেখবা একটা বাক্যে কোনো অবজেক্ট নাই, ওই ভার্বটা হবে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই কথাটা একটু আরেকবার শুনো। ওটা সেন্টেন্স বা বাক্যে তুমি যদি দেখো ওই সেন্টেন্সটা অবজেক্টকে রিসিভ করতেছে না বা ওখানে কোনো অবজেক্ট উপস্থিত নাই, অবজেক্ট নাই, তখন এই ভার্বের প্রকারভেদটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, মডাল আর লিঙ্কিং ভার্ব কখন বুঝবা? দেখি, আসো। সো মডাল ভার্ব হচ্ছে কোনো কিছু নিশ্চয়তা বা প্রবাবিলিটি, সম্ভাবনা, অনিশ্চয়তা থাকলে মডাল ভার্ব হয়। হতেও পারে, নাও হইতে পারে। এটি সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না, সেম থাকে। সো কোনো কিছুর প্রবাবিলিটি প্রকাশ করা যদি ভার্ব থাকে, মডাল ভার্ব হবে। এক্সাম্পল দেখবো, অতটা ইম্পর্টেন্ট না। লিঙ্কিং ভার্ব থেকে প্রশ্ন আসে, যেগুলো আসবে ইউনিভার্সিটিতে, মেডিকেলে, আমি বলে দিচ্ছি। সো লিঙ্কিং ভার্ব কি? সাবজেক্টকে অন্য ওয়ার্ডের সাথে যুক্ত করে যেন সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়, ভিজিবল অ্যাকশন দেখা না যায়। সেন্স ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। লুক, স্মেল, অ্যাপিয়ার, সাউন্ড। অর্থাৎ লিঙ্কিং ভার্ব তুমি যদি বুঝতে চাই, প্রথম কথা হচ্ছে লিঙ্ক করে আর কি, লিঙ্ক করে, দুইটার সাথে একটা কানেকশন বোঝায়। আরো সহজ ভাষায় যদি বলতে চাই, আমাদের যে সেন্স বা অনুভূতি আছে না, সেন্স বা অনুভূতি প্রকাশক যে ভার্বগুলো আছে, মানুষের সেন্স বা অনুভূতি, সেন্স বা অনুভূতি তো বুঝো নাকি? বুঝো না? বুঝতে হবে, নাহলে কেমনে হবে? সেন্স বা অনুভূতি, এই সেন্স বা অনুভূতি প্রকাশক যত রকমের ভার্ব আছে, ওই ভার্ব গুলোই বেসিক্যালি লিঙ্কিং ভার্ব। তোমার মুখস্থ করার দরকার নেই, একটু জাস্ট সেন্সটা মাথায় রাখলেই হবে। কেমন? লুক, তাকানো, স্মেল, ঘ্রাণ নেওয়া, একটা অনুভূতি, অ্যাপিয়ার, প্রতীয়মান হওয়া বা মনে হওয়া, মনে করা, সাউন্ড, অনুভব করা, একটা আওয়াজ, এগুলো প্রত্যেকটা লিঙ্কিং ভার্ব। ওকে, ঠিক আছে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বলছি, মডাল বা লিঙ্কিং ভার্ব তোমাদেরকে বলা হয়েছে। ঠিক আছে, এইবার আসলে প্রেপোজিশন। প্রেপোজিশন আসলে বিস্তারিত আলোচনা, প্রেপোজিশনের উপর আলাদা ক্লাস আমি নিব, বাট এখানে মোটামুটি ভাবে একটা সম্মুখ ধারণা দিয়ে দিচ্ছি প্রেপোজিশন কেমন। দেখো, প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা অন্য শব্দের সাথে নাউন আর প্রোনাউনের একটা সম্পর্ক বা রিলেশন হচ্ছে বুঝায়। যেমন সিম্পল কিছু তোমার প্রেপোজিশন অন, ইন, অ্যাট, বাই। কমপ্লেক্স কিছু প্রেপোজিশন হচ্ছে অ্যালং উইথ, বাই ডিন্ট অফ, বিকজ অফ। তো সিম্পল প্রেপোজিশন গুলোই আমাদের বেশি লাগে। সো সিম্পল প্রেপোজিশনের কিছু এক্সাম্পল আমরা দেখি। অন, ইন, অ্যাট। আচ্ছা, সো ডেট বা হচ্ছে ডে যদি বুঝায়, ডেট বা ডে বুঝাইলে অন বসে। ডেট বা তারিখ বুঝাইলে প্রেপোজিশন অন বসে। যেমন দ্য মিটিং ওয়াজ হেল্ড অন মানডে। যে মানডেটা একটা ডেট বা একটা তারিখ বা দিন বুঝাইছে, এই জন্য এর আগে প্রেপোজিশন হবে অন। মান্থ বুঝায়, তাইলে প্রেপোজিশন হবে ইন। হি ওয়াজ বর্ন ইন মার্চ। এই মার্চ হচ্ছে একটা মাস, মাসের আগে যে প্রিপোজিশন, এটা অলওয়েজ হবে ইন। বুঝো, কিন্তু বুঝো ব্যাপারগুলা ভালোভাবে বুঝিও। দিন নির্দেশ করলে
বা তারিখ নির্দেশ করলে অন, মাস বা মান্থ নির্দেশ করলে ইন। আর যদি তোমার ইয়ার বা বছর বুঝায় তাইলেও তোমার ইন হবে। আই ওয়াজ ইন আ হসপিটাল লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার একটা তোমার হচ্ছে বছর ইন্ডিকেট করছে, এই জন্য প্রিপোজিশন এখানে ইন হবে। টাইম যদি বোঝায় সময় ইন্ডিকেট করে তাহলে অ্যাট হবে অলওয়েজ, অলওয়েজ অ্যাট হবে, সময়ের পূর্বে প্রিপোজিশন অ্যাট হবে। আই উইল সি ইউ অ্যাট 5 PM, 5 PM কি একটা সময়, তার আগে যে প্রিপোজিশন সেটা হবে অ্যাট। আচ্ছা, ফর কখন ইউজ হবে? কোনটা রিজন বোঝানোর জন্য, কোনটা রিজন বোঝানোর জন্য, ঠিক আছে। ডিউরিং কখন ইউজ হবে? ইউজ টু সে হোয়েন সামথিং হ্যাজ হ্যাপেন্ড বা হ্যাপেন্স, কোন একটা ইনসিডেন্ট ঘটে গেছে বা ঘটবে, কোন একটা টাইম ধরে বা একটা সময় ধরে ঘটবে, তখন হবে ডিউরিং। আর ফর মানে জন্য সেন্স মেক করবে, কোনো কিছুর জন্য বা কোনো সময় ধরে, এটা হবে। ফর আর ডিউরিং এর মধ্যে একটু ঝামেলা আছে, আমরা প্রিপোজিশন যখন ডিটেলসে পড়াবো তোমাদেরকে দেখাই দেবো। ডিউরিং মানে কি, যেমন ডিউরিং মাই স্টে এট ভিলেজ আই ইউজ টু ডু সামথিং সামথিং সামথিং, মানে কোন একটা জায়গায় থাকাকালীন সময়ে, থাকাকালীন সময়ে, এরকম হলে ডিউরিং হবে। ওকে, ওভার হচ্ছে টু মিন সামথিং বা সামওয়ান মোর দেন ইন এজ অর স্পিড। ওকে, অ্যাবভটা কি, টু কেস অফ মেজারমেন্ট অর টেম্পারেচার অর হাইট, মানে কোন একটা নির্দিষ্ট ভ্যালুর উপরে বা কোন একটা নির্দিষ্ট ভ্যালু থেকে বেশি যদি থাকে তখন আমরা অ্যাবভ মানে উপরে, কোন একটা জিনিস থেকে বেশি, কোন একটা মাত্রা থেকে বেশি, তখন আমরা অ্যাবভ ইউজ করব। অ্যাক্রস মানে কি, অফেন ইউজ টু মিন দ্য আদার সাইড অফ সামথিং, মানে একটা মুদ্রার এপিট ওপিট, একটা মুদ্রার ওপিট, একটা মুদ্রার আমার হেড পড়ছে, ওপিটের টেল আছে, তখন অ্যাক্রস। অ্যাক্রস মানে একটা বিপরীত ক্রমের ঘটনা। অ্যাবভ, অ্যাক্রস, এগুলো কি দেখাইছি, অ্যাবভ আর অ্যাক্রস দেখাইছি। তো সিন্স বা ফর, পয়েন্ট অফ টাইম, তো সিন্স আর ফর এর মধ্যেও ব্যাপার আছে, এগুলো আমরা ডিটেলসে জানবো, এটা স্টার দিয়ে দিলাম। সিন্স আর ফর এর মধ্যে ব্যাপার আছে। সো তোমার যখন একটা পিরিয়ড অফ টাইম বুঝাবে তখন ইউজ হবে ফর, ঠিক আছে। যেমন দুইটা এক্সাম্পল দেই, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং বা ইট ইজ রেইনিং ফর 2 hours। দুইটা এক্সাম্পল ভালো করে বুঝো, আমি বলে দিচ্ছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, ধরো যে মর্নিং বা নুন কিছু একটা। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন সেম এক্সাম্পল বা একটু অন্য কিছু দেই, আই এম রিডিং ফর 2 hours। এই দুটো এক্সাম্পল একটু মাথায় রাখবা। সো সিন্স বুঝাইতেছে কখন থেকে, কোন একটা নির্দিষ্ট জিনিস কখন থেকে হচ্ছে, সকাল থেকে হচ্ছে, এই ক্ষেত্রে সিন্স হবে। আই এম রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, 2 ঘন্টা ধরে পড়তেছি, ঠিক আছে। মানে একটা টাইম ভ্যালু ইন্ডিকেট করবে, টাইম ভ্যালু ইন্ডিকেট করলে তার আগে বসবে হচ্ছে ফর। কখন থেকে ইনসিডেন্টটা হচ্ছে এরকম হলে সিন্স, আর একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন বুঝাইলে, একটা টাইম পিরিয়ড বুঝাইলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে ফর। এটা মাথায় রেখো, এটা পরীক্ষা আসবে। বিটুইন বা অ্যামং, দুই ব্যক্তির মধ্যে তুলনা হইলে বিটুইন, একাধিক ব্যক্তির মধ্যে তুলনা হইলে অ্যামং। দুই ব্যক্তির মধ্যে তুলনা হইলে হচ্ছে বিটুইন, দুই এর বেশি ব্যক্তির মধ্যে তুলনা হইলে, দুই থেকে একদম ইনফিনাইট পর্যন্ত একাধিক ব্যক্তি অনেক মানুষের মধ্যে তুলনা হইলে এমন। যেমন হি ইজ টলার বিটুইন দেম, তাদের মধ্যে সে বেশি লম্বা, দুইজনের মধ্যে তুলনা। হি ইজ দ্য বেস্ট বয় এবং অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের সমস্ত ছেলেদের মধ্যে সে বেস্ট, অনেক জনের মধ্যে যখন তুলনা তখন এমন, ঠিক আছে। এবার একটু আমরা কনজাংশন সম্পর্কে জানবো। দুইটা ক্লোজের মধ্যে কজ এন্ড ইফেক্ট স্থাপন করার জন্য আমরা বেসিক্যালি কনজাংশন হচ্ছে ইউজ করি। এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে যুক্ত করতে বিকজ, ইফ, ওয়েদার, সিন্স, বিফোর, দ্যাট, অ্যাজ, হোয়েন, এই সাব অর্ডিনেট কনজাংশন গুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। এক্সাম্পল দেখি, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট জয়েন দ্য মিটিং, এই যে হি ওয়াজ ইল প্রিন্সিপাল ক্লোজ, হি কুড নট জয়েন দ্য মিটিং সাবঅর্ডিনেট ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজ আর এই সাবঅর্ডিনেট ক্লোজ কে আমরা অ্যাজ দ্বারা কানেক্ট করছি, এই অ্যাজটা হয়ে যাবে হচ্ছে কি কনজাংশন। উই মাস্ট ওয়ার্ক হার্ড একটা প্রিন্সিপাল ক্লোজ, উই ক্যান সাকসিড ইন লাইফ এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা ক্লোজ কে কানেক্ট করছে হচ্ছে সো দ্যাট,
উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর কঠিন পরিশ্রম করা উচিত, যাতে করে কনজাংশন উই ক্যান সাকসিড ইন লাইফ, আমরা আমাদের লাইফে বা জীবনে সফল হতে পারি। সো কনজাংশনের মধ্যে একটু প্রকারভেদ আছে, যেমন কো রিলেটিভ কনজাংশন বলা হয়, যেমন ব্যাপারটা এরকম, ইদার অর, দো ডট 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 উইথ, বোথ ডট 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 এন্ড সামথিং, মানে কো রিলেটিভ বা কো রিলেশন স্থাপন করবে। মানে ধরো যে বোথ সামথিং 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 এন্ড তারপরে সামথিং সামথিং সামথিং, এটা থাকলে কো রিলেটিভ কনজাংশন। ইদার কিছু একটা, অর কিছু একটা, ইদার পেন্স অর পেন্সিলস, তাহলে ইদার কিছু একটা অথবা কিছু একটা, এমন হইলো কোরিলেটিভ কনজাংশন। দো সামথিং 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 ইয়েট সামথিং, এরকম থাকলো কোরিলেটিভ কনজাংশন। একটু মাথায় রাখো, কোরিলেটিভ কনজাংশন এই তিনটা ফরম্যাট যদি তুমি কোথাও পাও, এগুলো ইঞ্জিনিয়ারিং ইংলিশের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ডেন্টালের জন্য ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। এই তিনটে স্ট্রাকচার তুমি যদি পাও, মাথায় রাখো এগুলো কনজাংশন। কেমন কনজাংশন? কো রিলেটিভ কনজাংশন। দো হি ইজ রিচ ইয়েট হি ইজ আনহ্যাপি, হি ওয়াজ বোথ ওয়াইজ অ্যান্ড গুড। তাহলে দেখো এই যে দো, দেখো একদম সিম্পল ভাবে বুঝাই, দো সামথিং 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 ইয়েট সামথিং সামথিং সামথিং, হি ওয়াজ বোথ ওয়াইজ অ্যান্ড গুড, এটাও কোরিলেটিভ কনজাংশন বা কনজাংশন হবে। অ্যান্ড হচ্ছে ওয়াইজ অ্যান্ড গুড এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, কজ এন্ড ইফেক্ট। ওয়াইজ মানে জ্ঞানী, গুড মানে ভালো, ভালো এবং জ্ঞানী দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। হি বা একজন ব্যক্তি সম্পর্কে কথাটা বলা হয়েছে, তার দুইটা নেচার বা দুইটা ভালো গুণের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, অ্যান্ড এই জন্য এটা কনজাংশন। আচ্ছা ঠিক আছে, অ্যাজ বা বিকজ, দ্যাট, সো দ্যাট, দো, অলদো, এগুলো হচ্ছে এক্সাম্পল। ইফ বা ওয়েদার, ওয়াইল বা হোয়েন। তো একটু বাংলা যদি বলে দেই, কোন কাজের ধরন বোঝায় হচ্ছে অ্যাজ বা বিকজ, কোন কাজের উদ্দেশ্য বা ফলাফল প্রকাশ করে দ্যাট বা সো দ্যাট। দো অলদো খুব ইম্পর্টেন্ট, যদিও বা তথাপি এই অর্থ বাংলাতে মিন করে। তারপরে ইফ বা ওয়েদার ইনডিরেক্ট স্পিচের হ্যাঁ বা না বোধক প্রশ্ন বোঝায়। ওয়াইল মানে যখন, হোয়েন মানে যতক্ষণ, এটা সময় বোঝায়। প্রত্যেকটাই হচ্ছে কনজাংশনের এক্সাম্পল। ওকে ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা হচ্ছে একটু ইন্টারজেকশন সম্পর্কে জানবো, পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন সম্পর্কে জানবো। সো এই যে মনের আবেগ অনুভূতি, মনের আবেগ অনুভূতি প্রকাশক যেই ওয়ার্ড গুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, এইগুলাই হচ্ছে বেসিকলি কি, এইগুলাই হচ্ছে বেসিকলি তোমার ইন্টারজেকশন। মনে তীব্র আকস্মিক যে ভাব আছে, যেমন হুররে, এলহাজ, আই এম আন্ডান, হোয়াট হ্যাপেন্ড, ব্রাভো, ইউ হ্যাভ ডান এ গ্রেট রেজাল্ট। তাইলে তুমি যদি এইরকম দেখো, হুররে পাও, এলহাজ পাও, পাও, ব্রাভো পাও, এগুলো প্রত্যেকটা ইন্টারজেকশন। ঠিক আছে, সেন্টেন্স থেকে আলাদা করলেও মূল সেন্টেন্সের কোনো চেঞ্জই আসে না। অর্থাৎ তুমি সেন্টেন্স থেকে ইন্টারজেকশন সরাইয়া নাও, ওই বাক্যের অর্থ একই থাকবে। ঠিক আছে, জানা বলো হুররে, আই হ্যাভ ওন দা গেম। আচ্ছা হুররে উঠাই দিয়ে বলি আই হ্যাভ ওন দা গেম, ওই দিন শেষে আমি কিন্তু খেলাটা জিতেছি, আমি কিন্তু গেমটা জিতেছি। হুররে উই হ্যাভ ওন দা ম্যাচ, হুররে উঠাইয়া দাও, হুররেটা উঠাইয়া দাও। তুমি হুররে যে উঠাইয়াও দাও, বুঝো ব্যাপারটা, হুররে যদি উঠাইয়াও দাও যে উই হ্যাভ ওন দা গেম, এটা কিন্তু একই সেন্স মেক করতেছে। হুররে থাকলেও কি, হুররে না থাকলেও কি, হুররেটা হচ্ছে একটা কনজাংশন। এলহাজ, দা ম্যান ইজ নো মোর, অবাক হয়ে গেছে মানুষটা আর বেঁচে নেই, দা ম্যান ইজ নো মোর বললেও একই সেন্স মেক করতেছে। তো হুররে বা এলহাজ এগুলো দিলেও বাক্য হয়, না দিলেও হয়, বাট এগুলো একটা অর্থ প্রকাশ করে। আয় হায় আমি কি করলাম, আমি কি করলাম, আয় হায় আমি কি করলাম, জিনিসটা সেম। বাট হুররে, আয় হায়, ওগো, কি গো, এলহাজ, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্টারজেকশন। সো দ্যাট ওয়াজ আওয়ার টুডেস ক্লাস। আজকে ক্লাসে বেসিকলি আমরা তোমাদের টেন্স, পারসন, পার্টস অফ স্পিচ সম্পর্কে এটা বেসিক আইডিয়া দেওয়ার হচ্ছে ট্রাই করেছি। আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝছো, ক্লাসটা ভালোভাবে নোট করবা। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন হচ্ছে আমাকে জানাবা, যেই কোনো প্রবলেমে আমার সাথে হচ্ছে যোগাযোগ করবা, আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমাদেরকে দিব। সো কোনো প্যারা নাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এইচএসসি 25 ব্যাচের আজকের অ্যাডমিশন ক্লাসটা আমি শেষ করতেছি। তো প্রত্যেকে অনেক ভালো থাকবা, টেক কেয়ার।